Welcome to the 50th episode of the Room of Tales. আমি খুব পছন্দ করি, আমার নিজের টাকা খুব ভালোবাসি আমি, এইটা একটু বলা উচিত। খুব একঘেয়ে হয়ে গেছিল আমার জন্য, কিন্তু টেলিভিশন আমাকে আমার শুরুর জায়গাটা দিয়েছিল এবং সেটা আমাকে আমার অভিনয় শিখিয়েছে। আমি অভিনয় শিখে এখানে কাজ করতে আসিনি। তাই আমি অদিতিদিকে বললাম, তোমরা কবে থেকে শুটিং করার প্ল্যান করছো? বললো 15 দিন পরে। আমি করছি না কাজটা, আমি 15 দিনে নিজেকে তৈরি করতে পারবোই না, এটা এত সোজা নয়। বলছে কিন্তু তোর মুখটাই চরিত্রের জন্য। আমি তাহলে আমার সময় লাগবে। আমি 1 মাস নিজেকে ঘর বন্ধ করে নিয়েছিলাম। তখন আমি ডিসাইড করলাম যে যদি কোনো কাজ পাই, আমি কাজ নিয়ে ওখানে শিফট করব। বম্বেতে এবার কিরম কাজ হয়, কোনো টাইম লিমিট নেই। তুমি হয়তো 12 ঘন্টার পরে ওভার টাইমে টাকা পাবে, কিন্তু তোমার শরীরটা শরীর নেই, মাথাটা আর মাথা নেই। Were you enjoying this process? না, একটুও না। এই ইউটিউব সোশ্যাল মিডিয়া এইটা প্ল্যানিংটা কি? আমি কখনো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইনি, আজও চাইনি। আমি অভিনেত্রী হতে চাইছি। আমাকে যদি কেউ বলে দেয় যে তোর দ্বারা কিছু হবে না, আমার মনে হয় আমার দ্বারা সব হবে, তুমি বেশি কথা বলো না। এবং আমার মাথায় এলো যে সত্যিই কি মানুষ আমাকে দেখার জন্য দেখে না, আমাকে ভালোবাসে না, কি একটা নর্মাল ভ্লগ বানিয়ে দেখি। আমার মাথার ওরমভাবে চলে, কোথায় জমি বিক্রি হচ্ছে আমি আছি সেখানে। আচ্ছা তুমি ফ্ল্যাট বানাতে চাও, আমার জমিটা কিনে দেয়, আমি ফ্ল্যাট বানাচ্ছি, যা টাকা হবে হাফ হাফ। ওকে ভাই, ডান আছে। আমায় বলো গয়না কিনতে যেতে না, শাড়ি। একটা টাইমের পর আমি সব বন্ধ করে দিয়ে ভ্যানিশ হয়ে যেতে চাই। যদি একটা ক্যারেক্টার আইদার তোমায় সাইকোলজিক্যালি এমন একটা জোন ট্যাপ করতে হবে উইচ ক্যান বি ডেঞ্জারাস, বা ধরো ইউ নিড টু পুট ইন 20-30 kilos of weight, I'll do that. you'll do that. 100%। চরিত্রের জন্য সব করতে পারি যদি চরিত্রের ডিমান্ড থাকে। শাহরুখ খানের সাথে কাজ তো আমি একদিন করবোই ভাই। ওয়েলকাম টু দ্য 50th এপিসোড অফ দ্য রুম অফ টেলস। অ্যান্ড আমাদের আজকের গেস্ট দেবচন্দ্রিমা সিংহ রয়। 50th এপিসোডটা ইজ ভেরি স্পেশাল আমাদের জন্যে, অ্যান্ড আমাদের গেস্ট ইজ অলসো ভেরি স্পেশাল। কেন? কারণ অ্যাট সাচ এ ইয়াং এজ ওর যা ক্ল্যারিটি টুয়ার্ডস লাইফ, টুয়ার্ডস হার প্রফেশন, টুয়ার্ডস হার ফাইন্যান্সেস, সেইটা এমন একটা জিনিস যেটা সবার দেখা উচিত। দ্য ওয়ে শি লিভস হার লাইফ, কীরমভাবে ওর ডিসিশনগুলো নেয় এবং সেটাকে ব্যাক করে, হাউ ডাজ হার ব্রেন ওয়ার্ক। আই ফেল যে এটা একটা খুব ভালো এপিসোড হবে। তো আমি বেশি কথা বলবো না, ইটস আ লং এপিসোড, বাট আই ক্যান অ্যাশিওর ইউ যে আপনি যদি পুরো এপিসোডটা দেখেন আপনারা এনজয় করবেন। সো এটাই আমার রিকোয়েস্ট যে পুরো এপিসোডটা দেখুন, অ্যান্ড আই এম শিওর আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। Devchandrima, welcome to the Room of Tales. Thank you so much, thank you. Welcome to the 50th episode of the Room of Tales. This is a very special episode কারণ আমাদের মতো এরকম একটা ছোট চ্যানেলের 50 episodes is a big thing for us. ছোট চ্যানেল কিন্তু ভালো চ্যানেল। তো মোস্ট ইম্পর্টেন্টলি একটা কমন টাইম পাওয়া গেছে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। একদমই, কারণ আমরা বোধহয় লাস্ট 2-3 মাস ধরে চেষ্টা করছিলাম। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য ওয়েট করেছো যে আমি কখন আসবো, তারপর তুমি শুট করবে। থ্যাংক ইউ। সো তোমার এই একটা জার্নি এখন হচ্ছে which is a very on off time, কারণ তুমি ইউর ট্রাভেলিং কলকাতা অ্যান্ড বম্বে। সো দুটো প্রশ্ন আমার এখনই মাথায় আসছে, যেটা হচ্ছে ওই সময়টা যখন তুমি ডিসাইড করলে যে তুমি মুম্বাই যাবে, একটা ডিসিশন সেটা নেওয়া, এখন ব্যালেন্স করা দুটো দিক, এইটা একটু আমাদেরকে বলো। দেখো, ব্যালেন্সিং বোধহয় আমার স্বভাবে ছোটোবেলা থেকেই আছে। আমি পারি করতে, হয় না কিছু কিছু মানুষ সব জায়গা ব্যালেন্স করে চলতে পারে, সেটা মানুষজন হোক, জায়গা হোক, মানে আমি খুব অ্যাডজাস্ট করে নিতে পারি সব জায়গার সাথে। কিন্তু আমার থেমে থাকাটাই একটু সমস্যা হয়, মানে কোনো কিছু পেয়ে গেলে তারপর আমার মনে হয় সেটার পরেরটাও আমাকে পেতে হবে। মানে ধরো আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকায় খুশি কোনোদিন হতে পারি না, হয়তো 1 লাখ টাকা হলেও আমি খুশি হব না, তার পরেরটাও আমি দেখতে চাই। আমি টাকার এক্সাম্পল এই জন্যই দিলাম, আমি ওটা সব থেকে বেশি ভালোবাসি, এটাই লুকোনোর কিছু নেই ভাই। অ্যাবসলিউটলি। আমি খুব পছন্দ করি, আমার নিজের টাকা খুব ভালোবাসি আমি।
এইটা একটু বলা উচিত, আমার নিজের টাকা যেটা আমি উপার্জন করি। তো যখন এখানে আমি কাজ করছিলাম, আমি এখানে প্রায় 7-8 বছর মতো টেলিভিশন শোতে কাজ করেছি। তারপর আমার মনে হয়েছিল যে টেলিভিশনে ঘুরে ফিরে যে চরিত্রগুলো আমি পাচ্ছি, যে গল্পগুলো হচ্ছে, মোটামুটি তো একই ধরনের, একটু এদিক ওদিক হয়। আমার অভিনয়ের আর আমি নতুন কি করব সেই জায়গাটায়, খুব একঘেয়ে হয়ে গেছিলো আমার জন্য। কিন্তু টেলিভিশন আমাকে আমার শুরুর জায়গাটা দিয়েছিল এবং সেটা আমাকে আমার অভিনয় শিখিয়েছে। আমি অভিনয় শিখে এখানে কাজ করতে আসিনি, যে এমন নয় যে আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি কাজ শিখে এসেছি। টেলিভিশন এমন একটা জায়গা প্রত্যেকের করা উচিত আমার মনে হয়। রোজের তুমি যখন একটা জিনিস প্র্যাকটিস করবে, সেটা ভালো হতে বাধ্য। তুমি আরও অনেক বেশি টেকনিক্যালি স্ট্রং হয়ে যাবে। তোমার ক্যামেরা কোন দিকে আছে, কীভাবে তুমি লাইট নেবে, এগুলো টেলিভিশন ছাড়া শেখা সম্ভব নয়। তুমি রোজ করলে আরও ভালো শিখতে পারবে। তো এরকমভাবে শুরু করার পর 7-8 বছর কাজ করার পর আমার মনে হচ্ছিল যে আমি এবার একটু ওটিটির জন্য চেষ্টা করি। আচ্ছা, একটু অন্য রকমের চরিত্র আমরা ওখানে করতে পারবো, কারণ টেলিভিশনে অনেক লাইসেন্স থাকে না অনেক কিছু করার, যেগুলো আমরা সিনেমা বা ওটিটিতে পেয়ে যাই, যে করতে পারবো আমি অভিনয় আমার মতো করে। তো আমি খুব ছোট্ট একটা চরিত্র দিয়ে শুরু করেছিলাম, যেখানে সোহিনীদি অ্যাজ আ লিড অ্যাক্টিং করেছিলেন এবং আমি ছিলাম জাস্ট হোমস্টে মার্ডার্স ছিল সেটার নাম। একটা ছোট্ট চরিত্র, ওটা আমি করে দেখতে চেয়েছিলাম। তো সেটা করার পর আমার কাছে পরিণীতা করার জন্য আমাকে বলা হয় এবং আমি খুব ভয় পেয়ে যাই যে আমি শুরুই করতে চাই যে তোমরা আমার উপর পরিণীতা দিয়ে দিচ্ছ, যেখানে অলরেডি পরিণীতা এতগুলো তৈরি হয়ে গেছে এবং সেগুলো বিশাল বড়োভাবে তৈরি হয়েছে, অনেক বড় বড় মানুষেরা করেছেন। চলো, এই অবধি ঠিক ছিল। তারপর আমি গেলাম ওদের সাথে দেখা করতে, ওরা আমাকে বললো তোমার উল্টো দিকে কাজ করবে গৌরবদা। তারপর আমাকে অদিতি দি, যিনি আমাদের ডিরেক্টর ছিলেন, উনি আমাদের বললেন যে গৌরবদা করছে জানিস তো শেখরের চরিত্রটা। আমি বললাম আচ্ছা, আমাকে ওয়ার্কশপ করাবে তো? আমার পরের প্রশ্নটা এটাই ছিল। বলছে একদিন তুই আর গৌরবদা দেখা করে না। একেবারে দেখা না হলে, আমরা মেদিনীপুর থেকে শ্যুট শুরু করেছিলাম, মানে গল্পের মাঝখান থেকে শুরু করেছিলাম, যখন অলরেডি ওদের মধ্যে প্রেম ভালোবাসা এসব দেখানো হয়ে গেছে। এটা খুব মানে অস্বস্তিকর একটা মোমেন্ট তৈরি হয়, তুমি যাকে চেনো না জানো না, শুরুতে গিয়ে তার সাথে তোমাকে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হবে। স্ক্রিন তো বুঝবে না তোমার আমার মধ্যে কি বন্ডিং আছে। তো আমি বললাম একবার দেখা করিয়ে দাও আমার সাথে, হাই হ্যালো তো হয়ে যাক। তো গৌরবদা এলো ওই ভারী আওয়াজ নিয়ে এবং সাবেকি প্রপার শেখরকে ওরা যেরকমভাবে চাইছে সেরকমভাবেই সামনে বসে আছে, আমাকে বলছে চল একবার স্ক্রিপ্ট রিডিং করে নিই। তো হলো, করছে। এবার গৌরবদা অবভিয়াসলি যেরমভাবে বলছে, আমার ভয় লাগছে যে আমি বলছি তুমি কিরমভাবে কথা বলছো, আর আমি অত পুরোনো দিনের বাংলায়, আমরা নর্মাল বাংলায় কথা বলি, তো ওই বাংলা, ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই সমস্ত কিছু করতে করতে আমি অদিতি দিদিকে বললাম তোমরা কবে থেকে শুটিং করার প্ল্যান করছো? বললো 15 দিন পর। আমি করছি না কাজটা, আমি 15 দিনে নিজেকে তৈরি করতে পারবোই না, এটা এত সোজা নয়। যে চরিত্রটা আমি নই, আমার জন্য নয়, সেটা আমি কি করে করব? বলছে কিন্তু তোর মুখটাই চরিত্রের জন্য, এই মুখটার জন্য আমরা আর কাউকে ভাবতে পারছি না। আমি তাহলে আমার সময় লাগবে, আমি তাড়াহুড়ো করে করতে হবে বলে করতে চাই না, যেটা ভালো করে করতে পারবো আমি সেটাই করব। আমি 1 মাস নিজেকে ঘর বন্ধ করে নিয়েছিলাম এবং অদিতিদি আমাকে যেরমভাবে বলেছিল যে বাড়িতে শাড়ি পরে হাঁটা চলা কর, যাতে ওই বডি ল্যাঙ্গুয়েজগুলো আমার নর্মালি আসে, আমি সেটাই করতাম। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরতাম, আমার যে নমিতা দিদি আছে আমার বাড়িতে যিনি থাকে তার শাড়ি পরতাম, পরে নর্মালি ওইরমভাবে সারাদিন ওই একই সিনেমা পড়ে যেতাম, যে কোনটার টোনালিটি আমার ভালো লাগছে কানে শুনতে। আমি আইফোনে রেকর্ড করতাম, করে শুনতাম কানে, যে কোনটা আমাকে ললিতার মতো লাগছে, কোনটা আমাকে দেবচন্দ্রিমা লাগছে না। তো ওদের মাঝখানে একটা SVF এর পার্টি হয়েছিল, ওরা বলেছিল আমরা সবাই এখানে করছি, না আমি নেই, আমি এই জোন থেকে বেরোতেই চাই না, তোমরা করে নাও, পরিণীতার শুটিং শেষ হয়ে গেলে আমি সব ধরনের মজা করব। তো আলটিমেটলি পরিণীতা হলো এবং পরিণীতার শেষের দিন ওদের আমি জিজ্ঞেস করলাম যে আমাকে জেনুইনলি বলো আমি কী করেছি, আমি করতে পেরেছি? অদিতি দিকে গৌরবদা বলছে কী বলছো তুমি পারবে না করে আমি তোমার জন্য করে এলাম না ভালো করে, তুমি তো এমন করছো, আর তুমি প্লিজ আমায় মাফ করে দাও, তুমি এই কথাটা আমাকে বলো না। বলছি না তুমি, আর গৌরবদা এত ভালো মানুষ, হ্যাঁ মানে যত বলবো কম পড়ে যাবে, এত ভালো মানুষ। তা এত ভালো বন্ধুত্ব হয়ে গেল আমাদের মেদিনীপুরে গিয়ে, ওখানে শুটিং করতে করতে একসাথে, আর আমরা ওখানে ঠান্ডার দৃশ্যে অভিনয় করছিলাম গরমের মধ্যে, গায়ে শল নিয়ে সব করতে করতে হাসি মজা করতে করতে হয়ে গেছে বন্ধুত্ব। আর আমি ওই ললিতার ওই টোনালিটিতেই ঢুকে গেছি, ওরমভাবেই কথা বলছি আমরা। তো প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর এবার বম্বেতে যাওয়ার কথা নিয়ে যেটা হলো, এখানে ওটিটি করার সাথে সাথে আমার মাথার মধ্যে অনেকদিন ধরে ঘুরছিলই, মানে কলকাতা, আমার একটা প্রবলেম আছে, আমি যে জায়গায় বেশিক্ষণ থাকি আমি সে জায়গায় থাকতে পারি না, ওই জন্য আমি খুব ঘুরতে যাই।
আমার এক জায়গায় দাঁড়াতে খুব সমস্যা হয়। মানে এটা আমি জানি না ভালো স্বভাব খারাপ স্বভাব, কারোর ক্ষতি করে কিছু করি না আমি, আমার এই একটাই বাজে স্বভাব আছে। মানে বেশি দিন বাড়িতে থাকলেও, আমি কলকাতাতেও এটা করেছি, আমার একটা ফ্ল্যাট আছে, কিন্তু আমি বেশি দিন ওখানে থাকতে পারি না। আমি ওয়েস্টিনে রুম বুক করে ওখানে থেকে এসেছি। আমার একটু চেঞ্জ দরকার হয়। আমার নিজের ফ্যামিলির লোকজনই থাক, কিন্তু আমি একটু জায়গাটার পরিবর্তন করতে চাই। তো ওই কলকাতায় থাকতে থাকতে আমার মনে হলো আমার এই জায়গাটাতে থাকতে ভালো লাগছে না, কেন আমি জানি না। আমি খুব জেনুইন বলছি, লোকে আমার উপর রেগে যেতে পারে, কলকাতা তোমাকে এত কিছু দিয়েছে, বাট লাগছে না তো লাগছে না, আমি কি করতে পারি? আমার মনের ওপরে তো গিয়ে আমি করতে পারি না। কাজ করছি তো একদিন নমিতা দি আমাকে বললো যে তুমি তাহলে হিন্দিতে অডিশন দেওয়া শুরু করো। আর আমি খুব চালাক, আমি এমনি বম্বে গিয়ে টাইম পাস করতে চাই না। কথা বলার লোক ঘোরার লোক প্রচুর পাওয়া যাবে, রোজ কত ক্যাফেতে গিয়ে বসবো, কত আড্ডা দেবো, এটা আমার লাইফ হতে পারে না। এটা করতে তো সিঙ্গুর থেকে কলকাতা আসেনি, এটা আমার মাথায় সবসময় আছে। তো বললাম নমিতাদিকে, আর নমিতাদি আমাকে প্রচণ্ড সাপোর্ট করে সব ব্যাপারে। মানে আমি যদি একটা খারাপ কাজও করতে যাই, ধরো এত টাকা ইনভেস্ট করে দেবো, আমার মা হয়তো বারণ করছে, ছাড়ো তো, টাকা চলে আসবে, যাও তো, এরম একটা করে। তো যখন শিফট হচ্ছে, আমরা সবাই জানি বম্বেতে ঘর ভাড়া নিয়ে থাকার ওখানে খুব টাকা লাগে, তো তুমি যদি কিছু না করো মুশকিল হয়ে যাবে তোমার জন্য। তখন আমি ডিসাইড করলাম যে যদি কোনো কাজ পাই, আমি কাজ নিয়ে ওখানে শিফট আমি হতে চাই। যে অডিশনগুলো আমি এখান থেকে বসে দিচ্ছি, তো প্রথম অডিশনটা বাড়ি থেকেই দিতে হয়, সেটা তুমি বম্বেতে থাকো বা কলকাতায় থাকো। সেলফ টেস্ট যেটা তুমি পাঠাবে, সেটা তুমি বাড়ি থেকেই নিজের ফোন দিয়েই বানাবে, বা ক্যামেরা যদি তোমার কাছে থাকে তুমি ভালো করে বানিয়ে পাঠালে। তারপর ওই 100 জনের মধ্যে তোমার সিলেকশন হলো, তারপর মক শুট হলো, সেখান থেকে আবার সিলেকশন হলো, হতে হতে যদি একটা প্রজেক্ট হলো তো হলো। বম্বের কাজের প্রসেসটা একটু অন্যরকম হয়। তো মাঝখানে এবার আমার কাছে একটা শো এলো যেটার নাম ছিল সুহাগান চুড়েল। নামটা শুনে আমার প্রথম প্রশ্ন ছিল, আমাকে চুড়েলের জন্য বলছো না তো? আমি হতে চাই না, মানে হিন্দিতে শো করতে চাই, বাট আই এম নট ডেসপারেট ফর ইট, কি যা আসবে আমি তাই করব না। আর তার মধ্যে এটাও ছিল যে তুমি কলকাতা থেকে আমাকে নিয়ে যাচ্ছ, ওদের একটা আছে তোমাকে তো আমি ন্যাশনালি কাজ করার সুযোগ দিচ্ছি, তো একটু চলো একটু অ্যাডজাস্ট করে নিই। এবার আমি যদি একেবারে নতুন হই, তাহলে এই অ্যাডজাস্টমেন্টের জায়গা আমার জন্য খোলা। তুমি আমাকে যা রেমুনারেশন দিচ্ছ আমি তাতেই বলবো ওকে বস। কিন্তু আমি যদি বেশি টাকাটা দেখে ফেলি, তারপর তুমি যদি আমাকে বলো নিচে আসতে, ওই লাইফস্টাইলটা আমি আর নিচে নামাতে পারবোই না। আমাদের লাইফস্টাইল সবসময় ওপরে যায়, নিচের দিকে নামানো খুব মুশকিল হয়ে যায়। তো মোটামুটি একটা জায়গায় এসে একটু ঠিক আছে ব্যালেন্স করে, একটু কম টাকা, একটু ঠিক আছে করে নিই। করতে খুব ইচ্ছা করছে, টাকাটা তখন ম্যাটার করছে না, যে ঠিক আছে একটু ইনস্টাগ্রাম করে নেবো, একটু ইউটিউব আসবে, এসব ব্যালেন্স করে ক্যালকুলেশন করছি যে হয়ে যাবে। তো চলে গেলাম ওখানে। শিফট যখন হচ্ছি, আমার মায়ের তো একদম ইচ্ছে নেই, এক তো মেয়ে বাড়ি থেকে কলকাতা চলে গেছে, আসেই না, আসতে পারে না, আসে না বলাটা ভুল। আর সত্যি কথা বলতে মানে ওই কাজের মধ্যে থেকে গিয়ে না, আমি একদিন যদি আমার কাছে কাজ না থাকে বা আমি কিছু করতে না পারি, আমার মনে হয় আমার দিনটা নষ্ট হলো। বাড়িতে বসে আড্ডা তো দেবই, কাজের পরে দিই না, রাত 9টার পরে করি না, বাট আমার রোজ সকাল 6টায় আমি কাজটাই যেতে চাই। তো মা এখন সেটা বুঝে গেছে। আগে অভিমান করতো যে বাড়ি আসিস না, কিছুই করিস না। এইটা কি সিরিয়াল করার জন্য? বিকজ 4-5 বছর একটা রিগারাস একটা রুটিন রোজ করতাম রোজ, আর আমি যখন যেটা করে ফেলি না, আমি ওভারডু করে ফেলি। আচ্ছা, আমার এটা একটা স্বভাব আছে, মানে পুরো মাথা লাগিয়ে দিয়ে ওটাই করবো, তারপর আমি বিরক্ত হয়ে যাই। এত করে ফেলি সব জায়গাতে। মানে মানুষের সাথে বন্ধুত্বও হচ্ছে ধরো শুরুতেই, এত দিয়ে দেবো তাকে, তারপর সে যখন আমাকে আর কিছু দেবে না, আমার তখন রাগটা হয় যে আমি যদি এত করতে পারি, তুমি 10% কেন করতে পারছো না? তো কাজের ক্ষেত্রেও এটা হয়, এত দিয়ে দিই প্রোডাকশনকে, এত দিয়ে দিই, তারপর ওরাও আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। একে তো যখন যা বলবো তখন তাই করে দেবে, এ তো বাড়ির লোক, সেটাও ভালো লাগে। চলো আমারই তো কাজ, আমারই তো সিরিয়াল, আমি চাই ভালো হোক, এটা একটা টিম ওয়ার্ক। আমি একা ভালো কাজ করব, বেরিয়ে যাব, সেটা হয় না, যার জন্য আমার সবার সাথে খুব ভালো বন্ধুত্বও হয়ে যায়। প্রডিউসার জানে, একে যদি রাত 2টায় ফোন করে বলি দেবচন্দ্রিমা কালকে টেলিকাস্ট আটকে যাচ্ছে, প্লিজ আর একটা সিন শ্যুট করে দিবি, আমি বাড়ি থেকে গিয়েও মেকআপ করে দেবো, উনি জানেন সেটা। যার জন্য সেম প্রোডাকশনে আমি পরপর 2টো শো করেছি। ওরা চাই না আমাকে ছাড়তে, তুই কর ভাই, কোনো অশান্তি নেই, যা বলবি হয়ে যাবে। আর আমার সত্যিই কাজ করতে গিয়ে অশান্তি করব কেন, কাউকে ট্যান্ট্রাম কেন দেখাবো? আমি তো কাজটা পেতেই চাইছিলাম, করতেই চাইছিলাম, তো পেয়ে যাওয়ার পরে আমার ওই অ্যাটিটিউড কেন বদলে যাবে যে আমি হিরোইন ভাই, আমাকে ওই ট্রিটমেন্ট দাও? হ্যাঁ, যতটুকু বেসিক দরকার ওটুকুর জন্য আমি বলবোই। আজকে যদি তুমি আমাকে গিয়ে কোথাও র্যান্ডামলি কোথাও বসিয়ে দাও, আমি বসবো না, এটা আমার বেসিক দরকার, বাট আমি এটা বলবো না আমাকে একটু পুরো ভ্যানিটি দিয়ে দাও।
এইগুলো আমি করি না, বাট যারা করেন তাদের প্রতি আমার সম্মান, তারা নিশ্চয়ই কিছু ভেবে করেন। আমার থিঙ্কিং প্রসেসটা এরকম, যেটা আমার ফ্যামিলি তারাও এখানে ইনভেস্ট করছে, আমিও করছি, আমার এনার্জি দিচ্ছি, আমি কাজটা ভালো করতে এসেছি, আমার ওইটাতে মাথাটা অনেকটা বেশি চলে, এবং পারিপার্শ্বিক যা থাকে সেটা আমার জন্য অনেকটা কম, খুব একটা আমার জন্য ম্যাটার করে না। তো ওইটা করতে করতে বম্বেতে আমি শিফট করলাম, এবং আমি কাজ নিয়েই গেছিলাম। আমি হোলি খেলতে গেছিলাম বম্বেতে, তখন আমি জানি না কাজটা ওরা কনফার্ম করছে, ওরা বলেছিল মক শ্যুট করবে। তো অদ্রিজা আমার বন্ধু ওখানে থাকে, আমি ওর বাড়িতেই গেছিলাম, এবং বম্বেতে হোলি খুব ভালো করে ওরা সেলিব্রেট করে, ক্লাবিংয়ে প্রচুর, মানে প্রপার হোলি পার্টি যেরকম আমরা এক্সপেক্ট করি, সিনেমায় দেখি, ওটা হয় বম্বেতে। তো ওই গেলাম হোলি খেলতে, এবং ওরা আমাকে মক শ্যুট করলো, আর মক শ্যুটও হচ্ছে, মানে আমি দেখছি সবাই সুন্দর দেখতে ভাই, সবাই সুন্দর কাজ করতে পারে, আমার থেকে হয়তো শতগুণ সুন্দর দেখতে। আমি ভাবছি যে আমার কি হবে কাজটা, ঠিক আছে আমি কতটা করতে পারি, আমি আমার 100% দিয়ে আসতে পারি, এর পরেরটা আমার হাতে নেই। আর তখন আমার হিন্দিও এত ভালো ছিল না, আমি সারাদিন মুখস্থ করতাম, কারোর সাথে কথা বলতাম না, সারাদিন পড়তাম, রাত্রিবেলাও পড়ছি পড়ছি পড়ছি, ওই যে স্বভাব আছে পুরোটাই দিয়ে দেবো, তারপর যদি না হয় কোনো রিগ্রেট নেই আমার ওই আফসোস থাকবে না যে কোথাও একটু কমতি আমার ছিল। তো পড়ে পড়ে মকশুট হচ্ছে, রোজ আলাদা আলাদা ছেলে আসছে, আলাদা আলাদা মেয়ে আসছে। তো ওরা আমাকে প্রায় 15-16 দিন মতো ওখানে আটকে রেখেছে, ডলার ইউরো একা আছে, ওটাও আমার মাথার মধ্যে ঘুরছে যে যদি এমার্জেন্সি কিছু হয়, আমার আর এখানে কোনো ব্যাক সাপোর্ট নেই। তো নমিতা দিয়ে আমাকে বলছে না না কোনো চাপ নেই, তুমি করো 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 করো। তো ওই অডিশন দিতে দিতে তো একদিন ওরা আমাকে বললো দেবচন্দ্রিমা আমরা তোমার সাথেই কাজটা করতে চাইছি। আলাম আচ্ছা। আমি তখন বললাম তোমরা জানো তো আমার হিন্দিটা খুব একটা ভালো নয়, আমি মুখস্থ করে বলে দেবো, কিন্তু আমি ফ্লুয়েন্ট নই হিন্দিতে, আমাকে ওটা কাজ করতে 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 হবে। বলো তুই মুখস্থ করে বলে দিবি তো, তুই মেহনত কর লেগি না? আলাম হ্যাঁ वो तो मैं कर लूँगी, ठीक है करते हैं साथ में काम, बाद में देखा जाएगा जो होगा, नहीं कर पाएगी बोल देना मुझे, वो स्ट्रेस नहीं लेने का। তো কাজ শুরু করলাম। বম্বেতে এবার কীরকম কাজ হয়, কোনো টাইম লিমিট নেই, তুমি হয়তো 12 ঘন্টার পরে ওভার টাইমে টাকা পাবে, প্রচুর টাকা পেয়ে যাবে তুমি, কিন্তু তোমার শরীরটা শরীর নেই, মাথাটা আর মাথা নেই, তুমি শেষ সারাদিনে। এক তো হিন্দির চাপ, সারাদিন স্ক্রিপ্ট মুখস্থ করছি, 17-18টা করে সিন লিখে চলে আসছে। আমার সাথে যারা কাজ করছে তারা হিন্দিটাও বলতে পারে, তারা উর্দুটাও তাদের পরিষ্কার, তারা সব জানে। আমার মনে হচ্ছে আমার সব মুখস্থ, কিন্তু আমি সব ভুলে যাবো গিয়ে। আমার মনে হচ্ছে আমি আবার শুরুর দিন যেভাবে কাজ শুরু করেছিলাম আমি সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, কিন্তু হাল তো ছাড়া যাবে না। এই কাজটা পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে থাকে, লাইন দিয়ে লোকে বসে থাকে। তো তখন আমি বললাম না ভাই সব বন্ধ করো, সোশ্যাল মিডিয়া বন্ধ, ইউটিউব ব্লগ বন্ধ, সব বন্ধ। মা রাত্রিবেলা যখন গাড়ি থেকে স্টুডিও থেকে বেরোতাম, মাকে রাত্রি 2-2:30টার সময় ফোন করতাম, আমার মা টেনশন করতো, স্বাভাবিক কলকাতা থেকে বম্বে চলে গেছি একা একা, কী করবো না করবো। আমি শুধু মাকে বলতাম আমি পাগল হয়ে যাব না তো? বলছে কেন? আমি জানি না মা, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কেন মনে হচ্ছে পাগল হয়ে যাব? আমার রোজের কাজটা কি হয়, সকাল 7টায় আমার কল টাইম থাকে, ওই হয় না মুখের মধ্যে আওড়াতে আওড়াতেই আমি গাড়ি চালিয়ে চালিয়ে স্টুডিওতে যাচ্ছি, প্রথম সিনটা যেটা আমার থাকবে মেকআপ করতে করতেও আমি ওটা বলছি, রাত্রিবেলা আমি যখন বাড়ি ফিরছি ওদের হাতে পায়ে ধরে বলছি প্লিজ কালকে কাকা কী কী আছে আমাকে দিয়ে দাও তুমি সব। ওই এসেই প্রথম কাজ, গাড়ি পার্ক করলাম, ঘরে ঢুকলাম, মেকআপ টেকআপ তুললাম, পড়তে বসে গেলাম, পুরো 18 পাতা আমি মুখস্থ করলাম, 4টে বেজে গেল। এবার গেলাম আমি স্নানটা করতে, মাথায় জলটা না পড়লে আমার ঘুমটা আসবে না। ওই যে শাওয়ারটা চালিয়েও আমি নিচে দাঁড়িয়ে আছি, তখন আমি বলে যাচ্ছি, বলতে বলতে 1 থেকে 2 ঘন্টা এসে আমি ঘুমালাম। আবার বাজছে কানের সামনে, নমিতাদিকে বলেছি ফোন করে তুলে, তখন নমিতাদি শিফট হয়নি আমার সাথে, আমি একা একা থাকতাম। রোজ খেতাম ওটস বানাতাম, সব থেকে সহজ খাবার, আমি রান্না টান্না একদম করতে পারি না, আর আমার ভালোই লাগে না, আমি শিখতেও চাই না, আমার ভালোই লাগে না, বিরক্তিকর একটা জিনিস। এরম ওই যে রান্না খুব পেশেন্সের একটা কাজ, সারাক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে কি হচ্ছে, কতটা জল পড়ছে, বিরক্তি লাগে আমার একদম, আমার মুখটা দেখেই বুঝতে পারবে তুমি, বলার ধরন দেখেই বিরক্তিকর কাজ একটা। মানে তাড়াতাড়ি মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে দেবো, যা হয়ে যাবে ওইটা আমি খেয়ে নেবো, আমার খাওয়ার কোনো অসুবিধা নেই, ফ্যানে ভাতে দিলেও একটু ঘি দিয়ে দাও আমার চলবে, আমি রান্না করতে বলো না। নমিতা দিয়ে আমাকে আবার সকাল 6:30টায় তুলে দিত ঘুম থেকে, আবার আমি কাজে গিয়ে রোজ আমার ওটাই কাজ। আমার হিরো আমাকে বলতো तुझे कुछ बोलना नहीं आता है क्या, मेरे से बात तो कर ले। क्या बात करूँ कि मुझे याद नहीं हो रहा है, मुझे अब मेरे से अभी बात तू मत कर, मैं करूँगी शो खत्म होने के बाद मैं करूँगी तेरे से बाद में बैठ के। अरे दिया ऐसा नहीं होता है यार, कुछ तो बोल दे। তো আমি সারাদিন পড়ছি বলছে না আমি সামাজ সাকতা হচ্ছে। তারপর ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিলো, বুঝে গেছিলো যে আমি সারাদিন ইচ্ছে করে করি না ভাই, আমার প্রবলেম আছে, আমার ভয় লাগে।
আমার এটাও ভয় লাগতো যে আমার জন্য অন্যের কাজটা খারাপ না হয়ে যায়। আমি আমার দিক থেকে কিউর যখন দিচ্ছি ওকে, সেটা যেন প্রপার দিতে পারি, কারণ ইমোশন নিয়ে খেলা করি আমরা। ওই জাতাভাবে বলার জন্য বলে দিলাম, সেটা হয় না, তাতে দুজনের কাজটা খারাপ হয়। ও যখন আমার যখন প্রেফারেন্স চলছে, ও তো আমাকে প্রপার কিউ দিচ্ছে, তো ও ডিজার্ভ করে আমার থেকে এটা। আমার মাথায় এটা বেশি ঘুরতো, এটার জন্য আমি আমার নিজের কাজটা খারাপ করতাম অন্যের কাজটা খারাপ হয়ে যাওয়ার ভয়ে। তো 3-4 মাস কাজ করার পর হয়েই গেছিল নর্মাল, তারপর তো হয়েই যায়। রোজ যখন করছি একটা কাজ, তখন হিন্দিও বসে গেছে, প্লাস ওখানে বম্বেতে আমার আর অপশন নেই কারোর সাথে বাংলায় কথা বলার। আমার খুব ভালো সিদ্ধান্ত ছিল, আমি বম্বেতে শিফট হয়ে গেছিলাম, নাহলে আমার হিন্দি আজও ঠিক হতো না। কারণ আমি যখনই আমার কমফর্ট জোনে চলে আসতাম, আমার মা নমিতা দি, আমি বাংলাতেই তো কথা বলতাম, আমি হিন্দিটা বলতেই চাইতাম না। যখন আমি অপশনটা পেলামই না, তখন আমার হিন্দিটা ঠিক হয়ে গেল। বলতে আর বলা ছাড়া এটা ঠিক হতে পারে না, যতই ক্লাস নিয়ে নাও তুমি, এটা আমি নিজে দেখে নিয়েছি। তো এই সময়টায় যখন এরকম একটা শিডিউল, হ্যাঁ 2-3 ঘন্টা ঘুম, হ্যাঁ বাকি টাইমটা কাজ, জাস্ট কলকাতা থেকে শিফট করা, ওয়ার ইউ এনজয়িং দিস প্রসেস? না, একটুও না। মানে মজা করতেই গেছিলাম, যখন কাজটা পেয়েছিলাম আমি খুব মজা পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর ঠিক জন্মদিনের আগে আগে পেয়েছিলাম। আমার না প্রত্যেকবার জন্মদিনের আগে আমি একটা করে গিফট পাই, প্রত্যেকবার। মানে ভগবান দেয় আমাকে কিছু না কিছু, এত ভালো কিছু হয়, মানে যেটা আমি এক্সপেক্টও করি না আমার সাথে এত ভালো কিছু একটা হতে চলেছে। হয়তো ভেবেছি মনে এটা আমার চাই, কিন্তু আমি পেয়ে যাই সেটা, আমি এত মন থেকেই চাই, আর আমার সেটা খুব ভালো লাগে। এবছরও পেয়েছি আমি, মানে পেয়ে যাব, আমি জানি আমি পেয়ে যাব। কথা হয়েছে, শুনেছি যে এরকম একটা কথা হয়েছে, এখনো কনফার্মেশন পাইনি, বাট আমি পেয়ে যাব। তো সে বছরও জন্মদিনের ঠিক আগে আগেই মার্চেই হোলিটা হয়, আমি ওই সময় গেছিলাম, এবং তারপর ওরা আমাকে বলেছিল কাজটা তুমি করছো, খুব মজা পেয়েছি। এবার কাউকে কমিটমেন্ট দিয়ে দিয়েছি, মানে সেই কাজটা তার এক্সপেকটেশনস রয়েছে, সে একটা বাঙালি মেয়েকে দিচ্ছে কাজ করতে, তো তাকে আমাকে ওই হতাশ করে দেবো, ওই গিল্ট ট্রিপে আমি মারা যাব, সেটা আমি করতেই পারি না। দরকার বললে আমি নিজে মরে যাই, তাকে আমি মারতে পারি না। তো ওই টাইমটা, ওই প্রথম যে শুটিংটা আমি করেছি, আমি পুরো একটা বছর একটু মজা পাইনি। ওটা শুধুই আমার জন্য কাজ ছিল। আর আমি রোজ মনে হতো আমি যুদ্ধ লড়তে যাচ্ছি, আমি ভুল বলতে পারি না, তোর মুখ থেকে একটাও ভুল হিন্দি বেরোতে পারে না। আমি নিজেকে এই প্রেশার দিতাম, এটা করলে হবে না, এটা করতে চেয়েছি সেটাকে ভালো করে করতে হবে। আর আমার প্রবলেম ছিল শুধু হিন্দি নয়, আমার মেয়েটা রাজস্থানিতে কথা বলতো, যে আমার চরিত্রটা ছিল সে রাজস্থান থেকে বিলং করে, ছেলেটা বাইরে থেকে পড়াশোনা করে এসছে, তো ও ইংলিশ আর হিন্দি মিক্সড করে বলে দিতে পারতো। আমি হচ্ছে রাজস্থানে থাকি, আমাদের রেগিস্তানে শ্যুট করতাম, এটারও একটা গল্প তোমাকে আমি বলবো। মানে মজা পেয়েছি, আমি না খুব সিরিয়াস টাইপের মানুষ নই, মানে হাসিও নিজের ওপরে, আবার আমার খারাপও লাগে, আহারে আমি নিজেই করে দিই, ঠিক আছে ভাই, হয়ে যাবে এরম একটা ব্যাপার। তো ওইটা আমার মাথার মধ্যে রোজ আমি নিয়ে যেতাম যে আমি ভুল হিন্দি বলতে পারি না, তুই ভুলে যা, তুই বাঙালি এখনের জন্য, লোকে বলুক তোর কথায় হিন্দির টান চলে আসছে, এই কারণ এই কাজটা আমার জন্য এখন মেন। বাংলা আমি থোড়ি না ভুলে যাব, জন্ম থেকে বাংলা বলছি আমি যে স্পিডে আজকে বাংলা বলছি, আমি হিন্দি বলতে গেলে তোতলাবো। আমার হিন্দি ঠিক হয়ে গেছে, কিন্তু এরম ভাবে যে বাংলাটা আমি বলছি, এটা আমি হিন্দিতে বলতে পারবো না। তো ওইটাই হয়ে যায়, তখন মাথার মধ্যে এত প্রেশার নিয়ে নিয়েছিলাম যে সব কিছু আমাকে পারফেক্ট করতে হবে, আমার দ্বারা ভুল হতে পারে না, এটাও তো আমার ভুল, কেন ভুল হতে পারে না? আমি দেখতাম যারা হিন্দিতে বলে ওরাও ভুলে যায়, কিন্তু আমি নিজেকে এই প্রেশারটা দিতাম, তোর ভুললে চলবে না। কেন করতাম আমি জানি না নিজের সাথে, এটা আমি ভুল করেছি, ভুল মানুষ মাত্রই হয়। ও যদি হিন্দির ভাষাতে বলেও ভুলে যেতে পারে, তুই তো মুখস্থ করে বলছিস। এইগুলো আমি পরে ভেবেছি, যখন শোটা আমার শেষ হয়ে গেছে, ওই কাজটা যখন চলছে তখন আমার মাথাতে এগুলো চলতোই না, আমি নিজেকে এত প্রেশার দিতাম, আর আমার মাথাটা সত্যিই পাগল হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি মাকে রাত্রি 2টোর সময় মা যখন ফোন করতো, আর আমি যখন স্টুডিও থেকে বেরোতাম, আরে কলোনি বলে বম্বেতে একটা জায়গা আছে, শুধু দুধার গাছ, তুমি মাঝখান দিয়ে যাবে, আর বৃষ্টির সময় ওখানে বৃষ্টিটা পড়ে, আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, ওই বৃষ্টিটা পড়তো, ওই আওয়াজটাই মনে হতো আমার হিলিং হচ্ছে, আমি খুব মজা পাচ্ছি, কেউ ফোন করছে না, ফোন টোন বন্ধ করে দিয়েছি, বৃষ্টির আওয়াজটা হচ্ছে, আমি চুপচাপ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, আমার মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছি, মা বলছে এত প্রেশার নেওয়ার দরকার, আফটার অল তো মা, যতই দেখাক যে খুব কঠিন, তুই বলেছিস তুই বম্বেতে কাজ করতে চাস, তুই চলে গেছিস, একা আছিস ওখানে, টেনশন তো মনের মধ্যে হচ্ছেই। বলছে খুব যদি মনে হয়, আমার মা এরম করে কথা বলে, খুব যদি মনে হয় আর ছেড়ে দে তো, হয়ে যাবে পরে আবার কিছু, এত প্রেশার নেওয়ার কিছু নেই। আরে না ছাড়লে হবে না গো, দেখি আর একটা মাস দেখি,
বলছে, ঠিক আছে পাগল টাগল হয়ে যাওয়ার আগে চলে আসিস, মানে ঘুরিয়ে বল, মজা করতে করতে বলে। এই সময়টা কি ওয়ার ইউ সেলফ ডাউটিং দ্যাট ডিসিশন? না, ওইসব হয় না আমার, যে কেন এলাম, না না, আসতে তো চেয়েইছিলাম, আচ্ছা শুধু পাগল হয়ে যেতাম নিজেকে প্রেশার দিয়ে। আমি না নিজেকে সবসময় প্রেশার দিয়ে ফেলি, সেটা এখানের কাজেও। এখানের কাজে বলছি না, পরিণীতার আগে আমি নিজেকে ঘর বন্ধ করে দিয়েছি যে আমি কারোর সাথে কথা বলবো না। যে ভাই নর্মাল বাংলায় বা ইংলিশ নিয়ে সারাক্ষণ কানের সামনে পপ কালচার শোনাচ্ছে আমাকে, ওর সাথে এখন মেশা যাবে না, হুম আমাকে পরিণীতা হতে হবে। দরকার পড়লে কোনো গ্রামে গিয়ে থাকি যেখানে সেই মানুষ যেভাবে শাড়ি টাড়ি পরে কথা বলে, আমাকে ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমার দরকার এখন। আমার বন্ধু বান্ধব আমার জন্য অত ইম্পর্টেন্ট নয়, কোনো দিন ইম্পর্টেন্ট ছিল না। আমি খুব স্বার্থপর একটা মেয়ে, আমি কারোর ক্ষতি করি না, আমি কারোর ভালো করার জন্য উঠে উঠে যাই না, বাট আমি নিউট্রাল। তুমি আমার সাথে ভালো, আমি তোমার সাথে ভালো, কোনো চাপ নেই। ক্ষতি করলে ভাই তখন আমিও দেখাবো, আমার মাথাটা গরম, মানে ওই জায়গা অবধি তোমাকে পৌঁছতে হবে। সবার ক্ষতিটাকেও আমি কাউন্ট করি না, কারণ সবাই কত ইম্পর্টেন্স আমি দিই না। একদম। তুমি যদি আমার মানুষ হয়ে আমার ক্ষতি করো, তখন আমার খারাপ লেগে যাবে, আর সেই খারাপ লাগাটা থেকে আমার রাগ আসবে। আমি বেশি প্রেশার নিজের ওপরেই দিয়ে দিই। আমি ভাবি যে আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে, বা আমার কোনো কথা কি খারাপ লেগে গেছে, আমার কোনো অ্যাকশনে খারাপ লেগে গেছে, আমার কি নিজেকে রেকটিফাই করা উচিত। আর আমি করি সেটা প্রত্যেক দিন, কারণ আমি হয়তো কখনো কখনো আমি সব জায়গায় গিয়ে স্বীকার করতে পারি না যে হ্যাঁ আমার ভুল ছিল। বা যখন কোনো দুটো মানুষের মধ্যে ঝগড়া হয়, অনেক সময় বলতে পারি না যে ভুল ছিল, অতটা ম্যাচিওরিটি হয়তো তখনও কাজ করে না। এখন বলে দিই ভুল হলে যে হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, ঠিক আছে মানুষ তো, ক্ষমা করে দাও। বাট একটা টাইম ছিল আমি সবসময় বলতে পারতাম না যে আমার ভুল হয়ে গেছে, বাট আমি বুঝতে পারতাম আমায় দিয়েই ভুলটা হয়েছে। তো তখন আমি এগুলো বসে বসে খুব ভাবি, খুব ওভারথিঙ্ক করি পাগলের মতো, যে সিচুয়েশন হবেও না কোনোদিন আমি সেটাও ভাবি। তো এটা করতে করতে আর কাঁদার পর আমার খুব ভালো ফিল হয়, আমি জানি না কেন। তাই সেটা আমি একটা বইতে পড়েছিলাম যে কাঁদলে নাকি আমাদের ভেতরে সমস্ত নেগেটিভ যে ইমোশনগুলো হয় সেগুলো বেরিয়ে যায়, যার জন্য আমাদের দেখতে খুব ভালো লাগে, খুব ফ্রেশ লাগে দেখতে। দেখবে আমি কাঁদার পর নিজেকে একবার করে আয়নায় দেখতে চাই যে ঠিক আছে, আমার ভালো লাগে নিজেকে দেখতে, তার মানে আমি ফুল অফ পজিটিভিটি, এখন আমি ভালো জায়গায় আছি। তো ওই ভাবি বসে বসে যে কেন এটা করলাম, আচ্ছা তার মানে আমার এই কথাটা খারাপ লেগে গেল। কখনো বেশিও ভেবে ফেলি, সে হয়তো এত ভাবেই নি, হয় না মানুষের মুড সুইং হয়ে যায়, সে এমনিই চুপ করে গেছে। বাট আমি ভাবছি আমি কি কিছু করলাম, আমার কথায় খারাপ লাগলো, কফির কাপটা এরমভাবে টানলাম বলে কিছু মনে করলো, আমি কি দুটো স্টোরি বানাচ্ছিলাম বলে অফেন্ডেড হয়ে গেল। তো এইরকম ভাবতে থাকি। তো তখনও আমি ভাবতাম, যখন আমি হিন্দি প্রজেক্ট করতে গেছিলাম, যে আমি কি খারাপ করছি, ওর জন্য কি জ্যান যে আছে ওর কি ভালো লাগছে না আমার সাথে কাজটা করে, তাহলে আমাকে আরো ভালো করতে হবে। বাট এটা করতে করতে আমি নিজেকে অনেক পলিশড করে ফেলেছিলাম, এত প্রেশার নিয়েছিলাম, আর আমাকে ঠিক করতেই হবে, আমার ফিরে দেখার রাস্তা নেই। এটা আমার হিন্দি ঠিক করে দিয়েছে, আমার অভিনয় ভালো করে দিয়েছে। মানে আমি নিজেকে দেখি যে এটা আমি এরম কাজ করে এসেছি, এখন আমি এরম কাজ করি, ভালোর তো শেষ হয় না। বাট আমি আগে কি করতাম, এখন আমি কি করি, কতটা ইমোশন কন্ট্রোল করতে পারি, কতটা দেখাই, এগুলো আমি খুব দেখি বসে বসে। তো ওই প্রজেক্টটা আমাকে নিজেকে শুধরে দিয়েছে। আমি এত নিজেকে সময় দিয়েছি, এত শুধু নিজেকে নিয়েই থাকতাম, মন এদিক ওদিক করিনি। এবং চারপাশের যারা মানুষজনও আমার ছিল, আমার ওখানে কয়েকজন বন্ধু বান্ধব আছে, তারাও ভীষণ ভালো, তারাও আমাকে বলেছে এরকম করে কর, বম্বেতে এরমভাবে কাজ হয়, অনেক নাম্বার দিয়েছে, এখানে যা অডিশন দে, এই কর ওই কর। তো সবটা করতে করতে আমি এখন অনেক, মানে দেবচন্দ্রিমার অনেক বেটার ভার্সন তুমি দেখতে পাচ্ছ এখন, মানে যেটার জন্য আমিও খুব খুশি। ওই সময়ের প্রেশারটা না নিলে, বা হয় এরকম, মানে ধরো অনেক ক্রিটিসাইজ লোকজন করেছে, শুটিং সেটেরই বলছি, মানে তারা হয়তো ভালোর জন্যই করেছে, বাট আমি এত বছর কাজ করে গেছি, তো ওটা আমার জন্য অপমানজনক লাগতো তখন। মানে আমার মনে হতো যে ভালো করেও বলা যেতে পারে, এরমভাবে কেন বলছো, আমি বাইরে থেকে আমি চেষ্টা করছি এতটা ভালো কাজ করার, আমার আর লিমিট নেই এর বাইরে। আমিও একটা মানুষ, মানে একটা পয়েন্টের পর আমি আর এর বাইরেটা আমার নেই, আমি আর পারবোই না করতে, এটা আমার লাস্ট, এর পরে আর ক্ষমতাই নেই আমার। খারাপ লাগতো, কান্নাকাটি করতাম, মানে আমার মতো মেয়ে কান্নাকাটি করছে, আমি কান্নাকাটি করি না খুব একটা, খুব কম, মানে খুব যখন মনে আঘাত লেগে যায় তখন আমি কেঁদে ফেলি। তখন ডিরেক্টর খুব ভালো ছিল, শেষের দিকে বুঝে গেছিলো যে শুরুতে হয়, ওরাও বুঝতে পারছে না, মানে কারোর দোষ নেই, না আমি দোষী না উনি দোষী। তো ওনারও এক্সপেকটেশনস আছে যে আমি চরিত্রটা থেকে এটা চাই। এবার আমি ভাবছি হিন্দি ঠিক করতে হবে, অন্যের কিউ প্রপার নিতে হবে, লাইটটা প্রপার নিতে হবে, এদিকে আমার দিদির বিয়ে চলছে, আমি ফ্যামিলি ফাংশনে নেই, আমি রেগিস্তানে শ্যুট করছি, বাড়ির লোকের প্রেশার আছে যে বাড়িতে ফার্স্ট বিয়ে হচ্ছে, তুমি নেই, তুমি কাজে চলে গেছো, আমি প্রজেক্টটাও ছাড়তে পারছি না, ওটা আমার স্বপ্ন। আমার দিদি বুঝছে, কিন্তু আমাকে একবারের জন্যও বলেনি
যে তুই ফিরে আয়। আমার দিদি আমাকে বলেছে কাজ কর, বাড়িতে এরকম ফাংশন 1000 কোটি বার হবে, কাজটা ইম্পর্টেন্ট। বাট মায়ের তো হয়, আমার মা খুব একা, মানে আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, আমার বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে, তো মা সমস্তটা দায়িত্ব নিয়ে করবে, মা ভয় পেয়ে যাচ্ছে। বিয়ে মানে একটা বিশাল বড় অনুষ্ঠান, আমার মা বলছে কি করে হবে সব কিছু, এই সময় তোকে বম্বেতে শিফট করতে হলো, মায়েদের যা টেনশন, মা চায় কাজটা হোক, কিন্তু এখন কেন, ওদেরকে বল 2 দিনের ছুটি দিতে। এবার আমি বোঝাতে পারছি না, কলকাতায় হলে আমি হয়তো এটা করে নিতে পারতাম, আমি বম্বের ওদেরকে বোঝাতেই পারছি না যে আমার দিদির বিয়ে, আমাকে যেতে হবে। তাও আমি তখন অলরেডি রেগিস্তানে চলে গেছি, ওদেরকে বলেছি আমাকে 1 দিনের গ্যাপ দাও, আমি নিজে ফ্লাইটে টিকিট করবো, আমি যাবো, জাস্ট একবার আমি মুখটা দেখিয়ে আসবো, আমি রাতের ফ্লাইটেই আবার চলে আসবো, তোমরা 3টেয় কল টাইম দাও, আমি ঘুমোতে চাই না, আমি আবার এসে শুটিং করবো। বলছেন না, আমরা 1 দিনের জন্য ছাড়তে পারবো না, আউটডোর শ্যুট চলছে, তোমাকে নিয়েই তো পুরো গল্পটা কি করে হবে। ঠিক আছে, চলে গেলাম, ওখানে ফোনে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, রেগিস্তান, কোনো নেটওয়ার্ক নেই ওখানে, বাড়ি থেকে বারবার ফোন আসছে, প্যান্ডেলওয়ালা ফুল আনেনি, এই খাবারের এই রেসিপি হয়নি, আমি হিন্দি মুখস্থ করছি, আমি 3টে দিন সারাদিন সারা রাত জেগে, আমি আমার সব বন্ধু বান্ধব যাদেরকে আমি পাঠাতে পেরেছি সবাইকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তারপরেও আমার দিদি আমাকে সেজে ভিডিও পাঠাচ্ছে, আমারই মেকআপ ভাল লাগছে না, মানে খুব মজার। কিন্তু আমার সেই মুহূর্তে মনে হচ্ছে ভাই সাব আমি কোথায় যাব, আমি মানুষটা তো একটাই। আর শুটিং চলছে রোজ 4টের সময় আমাদের কল টাইম থাকতো, ডে লাইটে শুটিং চলতো, এখানে তো কেউ ভুল নয়, সিচুয়েশনটা ভুল, আমার দিদি কি ভুল, ও কি আমার অ্যাপ্রুভাল চাইবে না, বা আমার মা কি বলবে না প্যান্ডেলওয়ালা ফুল নিয়ে আসেনি, কাকে বলবে ওরা তাহলে, আমি কাকে বলবো, এবার আমি বুঝতে পারছি না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি দৌড়াচ্ছি রেগিস্তান, গরম মরুভূমির ওপর, ড্রোন চালাচ্ছে, পুরো সবাই নিচে, আমি একা, আমাকে তুলে দিয়েছে ওপরে, খুঁজছি আমার যে হিরো আছে সে কখন আসবে, পায়ে জুতো নেই, গরম বালি, পাটা আমার ফোসকা পড়ে শেষ, আমি কিছু সেন্স করতে পারছি না আমার পায়ে, আর পায়ে যে চিমটি কাটলে একটা সেন্স হয়, পারছি না কিছু। তার মধ্যে এরম ফোন আসছে মাঝখানে আমাকে এসে ফোন দিচ্ছে, তোমার বাড়ি থেকে ফোন করছে, প্যান্ডেলওয়ালাকে ফোন করে বলছি হাতে পায়ে ধরছি, দাদা যা টাকা লাগে পাঠিয়ে দেবো, প্লিজ যেটা বলেছি করে দাও। তারও তো বিয়েটা একেবারেই হবে, সে তো বারবার বিয়েটা করবে না, আমার জন্য তার স্বপ্নটাও কেন খারাপ হবে। এই সব চলছে মাথার মধ্যে, নিজেকে যা অপরাধী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কি নিজের জন্য সবার সবটা খারাপ করে দিচ্ছি। এবার ডে লাইট যাচ্ছে, আমি বলছি আমার পায়ে একটু বরফ এনে দাও, আমি আর পারছি না আর দৌড়োতে। আমার ডিরেক্টর আমাকে বলছে ভাই আর একটা শট দিয়ে দে, লাইটটা চলে যাচ্ছে। শরীর খারাপ লাগছে আমার, ওই গরমের মধ্যে ফ্যান দিয়ে ধুলো বালি ওড়াচ্ছে, সেটা আমার চোখে মুখে আসছে, প্লাস আমি মরুভূমিতে দৌড়াচ্ছি, ড্রোন চালাচ্ছে, কেউ নেই ওই জায়গাটাতেই নেই, শটটা কখন কাট হচ্ছে কখন অন হচ্ছে আমি বুঝতেই পারছি না, আমি দৌড়েই যাচ্ছি, শুনতেই পাচ্ছি না কানে কিছু। ডে লাইট অফ হয়ে গেল, শুটিং প্যাক আপ করে দিল ওরা, আমার পাগুলো আর পা নেই, আমার মনে হচ্ছে আমাকে একটা স্ট্রেচারে করে ভাই রুম অবধি পৌঁছে দে, আমি বসে যাই, আবার গিয়ে আমাকে স্ক্রিপ্টটা পড়তে হবে পরের দিন কী আছে। ঠিক আছে, যুদ্ধই লড়তে এসেছি, লড়েই বাড়ি যাব। মাকে ফোন করলাম, হোটেলে গিয়ে একটু ওয়াইফাই পাওয়া যায়, বললাম কী অবস্থা বলো, তখনও আমাকে বলছে এটা নেই ওটা নেই সেটা নেই, আমি বলছি ঠিক আছে রাখো, কোনটা কী নেই আমাকে হোয়াটসঅ্যাপ করে লেখো, আমার মাথাতে থাকছে না আর। এত রেগে গেছি সবার ওপর, আমি চিৎকারই করি না, সবাইকে ফোন করে উদ্দাম ঝাড়ছি, প্যান্ডেলওয়ালা ফুলওয়ালা এই ওই। আমার বক্তব্য প্রত্যেকের কাজটার জন্য পয়সা পেয়েছে, তারপরেও কেন আমাকে ফলো আপ নিতে হবে, এটা তোমার কাজ, তুমি প্রপার করে দেবে, যেমনভাবে তুমি টাকাটা গুনে গুনে আমার থেকে নেবে। আমি যখন এগুলো বলে ফেলি আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আমি একটাও ভুল কথা বলছি না, তুমি যে স্ট্রেসটা আমাকে দিচ্ছ এটা আমি নেওয়ার জায়গায় বসে নেই এখন। হলো, বিয়ে টিয়ে চলছে, প্রপার হচ্ছে, ভিডিও কলে আছি, আমার দিদি আমাকে বলেছে ভিডিও কলে তো থাক, আর সে তো এই তো এতটুকু এক্সপেক্ট করতেই পারে। আমি বলছি ঠিক আছে ভাই, ঘুমোবো না তোর জন্য, আছি ভিডিও কলে, কর বিয়ে তুই। দেখছি বিয়ে করছি, আবার আমার পরের দিন রাত 3টেয় কল টাইম, মানে 3টেয় মেকআপ হেয়ার করতে করতে 4টে, ততক্ষণে সূর্য উঠে যায়, আবার শুটিংটা শুরু হবে। ভিডিও কলে হাফ বিয়ে দেখছি, হাফ এদিকে স্ক্রিপ্ট হাতে চলে আছে, পড়ছি। তোর বিয়ে টিয়ে হয়ে গেল 3টে-4টের সময়, আমি বললাম ঠিক আছে আমাকে 1 ঘন্টা এবার ঘুমোতে দে, নাহলে আমি কাজটা করতে পারবো না আর। তো হয়ে গেল বিয়ে টিয়ে, আমি উঠলাম আবার সকালবেলা কল টাইমে, শোয়া মানে ওই আর কি একটুখানি, আর ওই কারণ শুয়ে পড়লে আর আমি উঠতে পারবো না, উঠে আবার পরের দিন শুটিং করছি। বাট আমার ওই টেনশনটা চলে গেছে, আমার দিদির বিয়েটা হয়ে গেছে, এবার আমার মা একটু বউ ভাত, মানে এবার ওদের দায়িত্ব করো এবার তোমরা, আমি বেঁচে গেছি ভাই, আমার তখন এরম মনে হচ্ছে।
চলো এই তো হয়ে গেল, এবার ফ্যামিলির ইমোশনাল ড্রামা। হ্যাঁ মা, আই এম সরি, বাট এটা নেওয়ার মতো ওই মুহূর্তে আমি ছিলাম না। আমার মা কান্নাকাটি করছে, দিদি চলে যাচ্ছে। তো ভাই বিয়ে দিচ্ছই তো চলে যাওয়ার জন্য, কাঁদছো কেন? আর তোমার বাড়ির পাশেই যাচ্ছে, এইটুকু। আর যদি কাঁদছো সেটাও তো নর্মাল, সবাই কাঁদে, সবার মা কাঁদে, কাঁদো না ভাই। মানে এটাও আমাকে ফোন করে বলার কিছু নেই। যেখানে আমার দিদি কাঁদছে না, দিদি বলছে হ্যাঁ ঠিক আছে বাড়ির পাশেই আছি, না তুই চলে গেছিস কাজ করতে, ও চলে যাচ্ছে, আমি বাড়িতে একা কী করে থাকবো। আর আমি, শোনো তোমাকে 10টা অপশন দেওয়া হয়েছে, কলকাতার ফ্ল্যাটে এসো, আমার সাথে বম্বেতে শিফট হয়ে যাও, দিদি বলছে দিদির বাড়িতে চলে যাও, তোমার তো একা থাকার কোনো ব্যাপারই নেই, কিন্তু তোমার পছন্দ, তোমার অপশনটাই, তুমি তোমার বাড়িতে থাকবে, সবাই এসে ওখানে থাকবে, এটা তো সম্ভব নয়। হ্যাঁ বলছে হ্যাঁ তোর মধ্যে কোনো ইমোশন কোনোদিন দেখাবি না, এই করবি না। আমি বলছি কী ইমোশন দেখাবো আমাকে বলো, তুমি যদি আমার সিচুয়েশনে থাকো। তারপর আমি আমার পাটার ছবিটা তুলে পাঠিয়েছি। আমি বলছি দেখো আমার পাটার এরকম অবস্থা, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, মা কাঁদো আমার জন্য, তুমি কি ফিল করতে পারছো আমার যন্ত্রণাটা আমার কি হচ্ছে? চুপ করে গেল, বলছে আমি তোর সাথে তর্ক করে পারবো না, বলে কেটে বেটে দিল ফোন। ঠিক আছে চলবে ভাই, আমি এখন চাইছি আমার সাথে কেউ কথা না বলুক, কথা বললেই ঝগড়া হবে। বিয়ে হয়ে গেল, বৌভাত হয়ে গেল, সব হয়ে গেল, আমি আউটডোর করে ফিরে এলাম। তারপর মাঝখানে আমাদের একটা শুটিংয়ের গ্যাপ হয়েছিল, আমি এসেছিলাম কলকাতায়, বিয়ের সময়টা থাকতে পারিনি। বাট আমি সত্যিই যা করেছি ওখান থেকে, ওর কোনো দাদা থাকলেও করতো না গো, সেটা ওটা ও নিজেও স্বীকার করে। আর ও মানে আমার দিদিকে তো আমি কোনো কথা বলতেই পারবো না কোনোদিন, ও এতই ভালোবাসে আমাকে। মানে আমার বোন যেটা বলছে সেটা একদম ঠিকই বলছে, ও ভেবেই বলছে কিছু। আর সত্যিই ওর দাদা থাকলেও করতো না। আর সেটা আমি বড় করে বলছি না, এটা আমার দায়িত্ব। আজকে যদি আমি পারি আমার দিদির বিয়েটা সুন্দর করে দিতে, আমি কেন দেবো না? আমারও তো স্বপ্ন। আর আমার মা এখন সত্যিই চায়, আমাকে সবসময় বলে বিয়ে করে নে, বিয়ে করে নে, বিয়ে করে নে। কেন বিয়ে কেন করে নেব? মানে সবসময় চাই নাই বাবা নেই, আমি কাকে সামলাবো, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি যদি মরে যাই। তুমি মরে গেলে মরে যাবে, তার জন্য আমাকে কেন বিয়ে করে নিতে হবে? মানে তোমার মরে যাওয়ার চক্করে আজকে যদি আমি তাড়াহুড়ো করে একটা ভুল বিয়ে করে ফেলি, সেটার জন্য তো আমি আমার বাকি লাইফটা সাফার করবো, তুমি তো মরে যাবে। এই সত্যি কথাগুলো কানে ভীষণ লাগে শুনতে। আচ্ছা আমি মরে যাবো, তুমিই তো শুরু করলে ভাই, আর তুমি মরে যাবে, এখন আমি বললে আমার কি দোষ হয়ে গেল? এটা দাদু ঠাকুমারাও করে বাড়িতে, আমি তো মরে যাব, তোর বিয়েটা দেখে যেতে পারবো না। তুমি এমনিও মারা যাবে, আমাকেও মরতে হবে একটা টাইমের পর, বাট তোমারকে বিয়ে দেখানোর জন্য আমি ভুল বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমার মনে হবে আমি ওই মানুষটাকে বিয়ে করতে চাই। তো সেই নিয়ে আমার মায়ের সাথে আমার এখনও মাঝে মধ্যে টুকটাক ঝগড়া লাগে। আমার বান্ধবীও রিসেন্টলি এনগেজমেন্ট করলো, আমাকে বলছে লোকের বিয়ে দেখেও বিয়ে করতে ইচ্ছে করে না। মানে খুব বোকা বোকা প্রশ্ন। আমি বলছি করবো, একটা ছেলে এনে দাও তুমি, তুমি এনে তুমি জানো আমার কি ধরনের ছেলে পছন্দ, তুমি এত বছর ধরে আমাকে দেখছো, তো তুমি যদি এনে দিতে পারো ভাই চলো কালকেই বিয়ে করবো। আর তার সাথে যদি আমি না থাকতে পারি, পরের রেসপন্সিবিলিটিও কিন্তু তোমারই, আমার নয়। আমি নিজে বিয়ে করলে আমি নেবো দায়িত্ব, আমি কিন্তু তখন তোমাকে এসে ভালো মতো দেবো ভাই, তাড়াহুড়ো তোমার ছিল, তুমি বিয়ে দিতে চেয়েছো, আমি বিয়ে করে দিয়েছি, তারপর বলো দায়িত্বটা নিজে রাজি। কারণ আমি যা যা সিচুয়েশন দেখছি আজকালকার, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। একদম। বিয়েটা খুব বড় একটা সিদ্ধান্ত, এটা শুধু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। ব্রেকআপ হয়ে গেল একটা ডিফারেন্ট জিনিস, ওই ডিভোর্স, ওই ট্রমা আমি নিতে পারবোই না। তার চেয়ে যদি আমাকে মনে হয় আমি বিয়ে করবোই না, আমি কী করবে একটা ছেলে এসে আমার লাইফে, কী করে দেবে আমাকে বলো? একটা ইমোশনাল সাপোর্ট দরকার, একটা মানুষ সত্যিই দরকার। এবার সেই মানুষটা যদি ভালো না হয়, আমার এতদিনের বানানো জিনিসটাও বিগড়ে যাবে। আমি খুব খুশি আছি এখন, আমি জানি না পরেরটা আমি খুশি থাকবো কিনা, হয়তো থাকবো, কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছি। এত জীবনে এত রকমের ঘটনা ঘটেছে, আরও যা যা মানুষজনদের দেখেছি, বন্ধু বান্ধবদের সিচুয়েশন দেখছি এখন, আমি সত্যি খুব ভয় পেয়ে আছি বিয়ে কমিটমেন্ট দিয়ে দেওয়ার আগে। আর আমি যখনই কারোর সাথে ডেট করি, আই ডেট ফর ম্যারি, আমি বিয়ে করতে চাই, আই ডেট টু ম্যারি। আর আমার মাথাতে চলেই না যে আমার কোনো ব্যাকআপ প্ল্যান আছে। তো উল্টো দিকের মানুষটাও যখন আমার সাথে আছে, আমার তো তার দিক থেকে সেটাও দরকার যে তারও কোনো ব্যাকআপ প্ল্যান অলরেডি রেডি নেই। এই বিশ্বাসটা একদিনে তৈরি হয় না, এটা একটা মানুষের সাথে থাকতে থাকতে বোঝা যায়। শুরুর 1 বছর তো সবার ভালো লাগে, তখন তো সব থেকে বেস্ট মোমেন্টে থাকি আমরা। একদম 1-1.5 বছর পর চলে যাওয়ার পর, বা 2 বছর চলে যাওয়ার পর, তখন একটা মানুষ আর একটা মানুষের আসল রূপটা দেখতে পায়। আর আগে আমি খুব সহজ সরল মানুষ ছিলাম, আগে আমার বেশি ক্রাইটেরিয়া ছিল না একটা ভালো মানুষ হবে। আজ থেকে 3-4 বছর আগের কথাই বলছি, যে শুধু একটা ভালো মানুষ তো হয়, এইটুকু তো এক্সপেক্ট করা যেতেই পারে, আর কিচ্ছু নেই, কিচ্ছু করিস না, আমি দেখে নিচ্ছি। এখন আমি জটিল হয়ে গেছি।
সহজ সরল মানুষের কোনো দুনিয়া নেই। আর এরম এটা আমি তখন ডিলিউশনে থাকতাম, হয়তো এখনো থাকি আমি। ডিলিউশন ইজ দ্য অনলি সলিউশন, আমরা সবাই জানি। হ্যাঁ, বে ডিলিউশনাল আর বেশি ওসব ভেবে লাভ নেই। খুশি থাকো, যেটাই খুশি পাওয়া যাচ্ছে। একদম কল্পনার জগতে ভাসো, কল্পনা সত্যি হবে একদিন। তো এখন আমার মনে হয় যে শুধুই একটা ভালো মানুষ হলেও হবে না, তার সাথে সাথে তাকে অনেক কিছু করতেও হবে। আমিও তো আজকে জিরো থেকে শুরু করে আমার যত অবধি আজকে আমি পৌঁছেছি, আমি তো নিজের যোগ্যতায় পৌঁছেছি, নিজের চেষ্টায় পৌঁছেছি, আমি Absolutely. এখনো লড়াই করে যাচ্ছি। তো আমার লড়াই করা একটা মানুষ চাই, যার হয়তো সব কিছু নেই, ঠিক আছে, মানে এমন নয় যে আমি যত টাকা উপার্জন করছি তাকে করতে হবে, কিন্তু তাকে করতেটা হবে, তার করার ইচ্ছেটা থাকতে হবে। আমি কারোর জন্য আর নিজের ইচ্ছে যেভাবে আমি থাকতে চাই সেটাকে আর নিচে নামাতে পারবো না। না, আমি চাই না, পারবো না বলা ভুল কথা। করেছি এসব একটা কালে, এগুলোর কোনো কিছুই হয় না গো। যতই তুমি মানুষকে দাও, মানুষ তোমার থেকে নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে। আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আমি অ্যাডজাস্ট করতে রাজি আছি, আমি কম্প্রোমাইজ করতে রাজি নই, একটুও নয়। আমি খুব ঠ্যাঁটা টাইপের মেয়ে হয়ে গেছি এখন। তো এইগুলো আমি এখন দেখতে দেখতে আরো অপশনস কমে যাচ্ছে, কমছে কমছে কমছে। আমার মা যেরকম ভাবছে যে বাবা বম্বেতে থাকিস ভাই, ছেলে পাচ্ছিস না। না, পাচ্ছি না, আমি সারাদিন বাড়িতে বসে থাকি। আমি খুঁজছি না, খুঁজলে হয়তো পাবো। আমার ওই ইচ্ছাটাই নেই এখন। আমি বম্বেতেও থাকতে চাই না, আমার অন্য প্ল্যান চলছে। আমি বাইরে কোথাও শিফট হয়ে যেতে চাই। আমার একটু শান্তিটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। আমি আমার বাড়িতেই থাকবো, আমি বাড়ি থেকে বেরোই না, বেডরুম থেকে বেরোই না। আমি বাড়ি থেকে বেরোনো অনেক দূরের কথা। আমি আমার লিভিং রুম অবধি আসি। ঘরটা, যে ঘরটায় থাকি, নিজের মতো করে সুন্দর সাজিয়েছি। আমার লাইট কম খুব পছন্দ, আমার লাইটে চোখে ইরিটেশন হয়। সারাদিন ঘরের ভেতরে থাকি। ডলার ইউরো, নমিতাদি, আমি খতম এখানে। না কোনো বন্ধু, একমাত্র কাজের জন্য বাইরে বেরোই। এর বাইরে আমার আর কোনো বাইরে বেরোনোর ইচ্ছেই নেই। লোকজনকে দেখা করা খুব কষ্টজনক আমার জন্য। আবার রেডি হও, আবার চুল বানাও, আবার মুখে সানস্ক্রিন লাগাও, যাও। বলো না ভাই, যদি ফোনে কথা বলে কাজটা হয়ে যায়, কেন দেখা করতে যাবো আমি তোমাকে? আমি কফি খেতে চাই না তোমার সাথে, আমি বাড়িতে বানিয়ে খেয়ে নেবো, বা আমি একা গিয়ে খাবো। ওই ওই তোমার সামনে গিয়ে প্রিটেন্ড করা, হাই হোয়াটসঅ্যাপ, আমার দ্বারা হয় না। আর আমার ফোন কলেও ইরিটেশন হয়। যদি টেক্সটেবল হয়, ফোন করছিস কেন আমাকে? আমার মাথাটা গরম হয়ে যায়। ফোন কল ফর প্রাইম মেম্বার, আমার মা, আমার কাছের লোক। আর তারাও জানে অদরকারে ফোনটা করে বিরক্ত করে না। আমার মা আমাকে ফোন করে জিজ্ঞেস করে না খেয়েছিস কিনা, জানে খেয়েই নেবো খিদে পেলে। এরম তো নয় যে খাবো না, বসে থাকবো তুমি যতক্ষণ। যদি খুব দরকার পড়ে তখন আমাকে ফোন করে বলে যে এটা হচ্ছে, এটা কিরম ব্যাংকের কাজ আটকে গেছে। আমি ফোন কল একদম ভালোবাসি না। তো একদম এপিসোডের প্রথমেই দুখানা জিনিস তুমি বলেছিলে। একটা হচ্ছে যে কোথাও স্ট্যাগনেন্ট যদি হয়ে যাও তাহলে একটু প্রবলেম হয়ে যায়, ওয়ান ইজ দ্যাট। আর সেকেন্ডটা যেটা আমি বা আমরা বুঝতে পারছি ইজ দ্যাট ইউ আর আ পারফেকশনিস্ট। তো সেটা আছেই, কারণ সেটা না হলে এরকম রেগারাস একটা নিজের ওপর বার্ডেন নিয়ে, কারণ কাজটা সবারই, বাট নিজেরকে ওই এক্সট্রা এফার্টটা দিয়ে যাতে কাজটা ভালো হয়, দ্যাট ইজ আ পারফেকশনিস্ট। তো অ্যাপার্ট ফ্রম কলকাতা, বম্বে, তুমি ইউটিউবটাও করছো, সোশ্যাল মিডিয়াটাও করছো। সো এই ইউটিউবে ভ্লগসগুলো আমি দেখেছি, ওগুলো খুব ইন্টারেস্টিং লাগে। তো এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এইটা কি একটা প্লেস অফ রিলিফ বা একটা প্লেস অফ বিইং ইয়োর সেলফ, যে এখানটা আমার কোনো ক্যারেক্টার নেই, দিস ইজ জাস্ট মি বিইং মাই সেলফ, ক্যামেরাটা খুলে আমার অডিয়েন্স মানে ইউ হ্যাভ লয়াল অডিয়েন্স, লটস অফ লয়াল হার্ডকোর দেবচন্দ্রিমা ফ্যান্স। নেগেটিভটা আমি ধরছি না, সেটা সবার থাকে, অ্যান্ড সেটা নিয়ে আমি কিছু বলছি না। তো এই ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এইটা প্ল্যানিংটা কি? আমি কখনো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইনি, আজও চাইনি। আমি অভিনেত্রী হতে চেয়েছি। দুটো আলাদা জিনিস। কন্টেন্ট ক্রিয়েশন যারা বানায় তাদের সত্যি হ্যাটস অফ। মানে ওই প্রোডাকশন করা, ওই গল্প বানানো, সেটায় অ্যাক্ট করা, বা যেরকমভাবে, দুটো ডিফারেন্ট জায়গা। অভিনয় আমরা যখন করতে যাই, অভিনয় একটা অন্য জায়গা। আমি অভিনেত্রী হতে চেয়েছি। কন্টেন্ট ক্রিয়েশন যেমনভাবে, আমি তোমাকে কিভাবে বোঝাই, আমার হওয়ার প্ল্যান কখনো ছিল না। তো কেউ একজন আমার সাথে ছিল, যার সাথে আমি ব্লগ বানাতাম। তারপর অনেক কিছু হয় মাঝখানে। এবং আমার না একটা ছোট্ট ইগো ইস্যু আছে আমার মধ্যে, সেটা আমি পজিটিভলি নিই। মানে
ভুলভাল ইগো ইস্যু নয়, আমাকে যদি কেউ বলে দেয় যে তোর দ্বারা কিছু হবে না, আমার মনে হয় আমার দ্বারা সব হবে, তুমি বেশি কথা বলো না। আমি কোথা থেকে এসেছি আমি জানি, আমি কি করেছি আমি জানি, আর আমি কিভাবে করেছি। ডোন্ট টিচ মি আমাকে কিভাবে কি করতে হবে, তুমি তো বলোই না, তোমায় মানায় না। তো এখান থেকে শুরু হয়, আমাকে বলে যে তোর কি মনে হয় তোর আমার চ্যানেলের ইউএসপি তুই তুই না করলে ভিডিও কেউ দেখবে না, একদম করে দেখা ভাই, বল ওকে। তো তারপর থেকে সেও আমার সাথে কোনো ভিডিও বানায়নি, মানে আমি বারণ করেছিলাম এবং আমি তাকে অনুরোধ করেছিলাম যে প্লিজ ভাই, আমরা একসাথে ভিডিও বানিয়েছিলাম, বাট এখন যখন আমরা একসাথে আর থাকতে চাইছি না ফর সো মেনি রিজনস, আমাদের হচ্ছে না, আমার ভিডিওগুলো একটু আর্কাইভ করে দে বা প্রাইভেট করে দে, বিকজ ইন ফিউচার আমারও একটা ফ্যামিলি হবে, আমি তাদেরকে এগুলো আর দেখাতে চাই না। ছোট বয়সে আমরা অনেক রকমের ভুল করি, অনেক কিছু ইমোশনে যেগুলো করেছি, আমি আমার হাত কেটেছি ছোটবেলায়, সেটা আমি এখন আর করবো না, এটা আমার ইম্যাচিওরিটি। তো সেই সময় বাট আমি যেটা করেছি আমি মন থেকে করেছি, মানে আমি কখনো এটা বলার জন্য করিনি যে তোমার চ্যানেলে আমি আছি বলে তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছে বা এই করেছে, ওসব ফিল আমার হয় না, আমি খুব সাধারণ একজন মানুষ। বাট আমি তাকে অনুরোধ করেছিলাম যে হচ্ছে না যখন একসাথে, তুমি তোমার মতো কন্টিনিউ করো না, চ্যানেল তো দাঁড়িয়ে গেছে, কর। আজও সেই ভিডিও তার চ্যানেলে থেকে গেছে এবং সে হয়তো ডিলিট করবেও না, আমি জানি না কি কারণ হতে পারে, মানে আমাকে যদি কেউ এরম ভাবে বলতো আমি অপমান বোধে ডিলিট করে দিতাম সব। তো ইনস্টাগ্রাম থেকে সব চলে গেছে, কারণ ওখানে রেভিনিউ জেনারেট হয় না। এক্স্যাক্টলি। আমি খুব সত্যি কথা বলি, আমি সবার কাছে খুব খারাপ, বাট আমি বুঝতে পারি না এটা তো নয়। চলো কোই বাত নেই। ওই যে আমাকে বলে গেল যে নিজেকে এত বড় কিছু ভেবো না, তুমি টেলিভিশনে অ্যাক্টিং করো, সিরিয়াল করিস ভাই। আরে এখান থেকে মানে এরম করে বলছিস কেন, সিরিয়াল করিস ভাই, হ্যাঁ তো এটাও একটা সম্মানের জায়গা, আমি এটা আমার কাজ, তুমিও সেম কাজটাই করো এবং তুমি সেই প্রফেশনটাকে ছোট করছো। এসব প্রচুর কারণে হলো, বন্ধ হয়ে গেল। এবং আমার মাথায় এলো যে সত্যিই কি মানুষ আমাকে দেখার জন্য দেখে না, আমাকে ভালোবাসে না, একবার করে দেখি একটা নর্মাল ভ্লগ বানিয়ে দেখি। আমি ভ্লগ বানালাম এবং আমার চ্যানেলে 1 মাস হয়নি 100K সাবস্ক্রাইবার হয়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ গাইজ, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে এবং আমি যেটা আমি সেটাই দেখাই, আমার কোনো ফিল্টার নেই। একদম। আমি তোমার সাথে যে কথা বলছি আমি কিচ্ছু ভেবে আসিনি, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। তো এরমভাবে শুরুটা করা। ইউটিউব আমাকে বোঝালো যে এটা একটা আলাদা প্রফেশন হতে পারে। আমি হয়তো খুব মাথা আজও লাগাই না, তখনও লাগাতাম না, জাস্ট ব্লগ বানাতাম। তারপর আমার কাছে ব্র্যান্ড প্রমোশন আসতে শুরু হলো এবং খুব মজার বিষয়, আমি জানতাম এই ব্র্যান্ডগুলো খুব কম টাকা দেয়, কাজ করিয়ে নেয়, ইউটিউব রেভিনিউ ভালো নয়, যা যা আমাকে বলা হয়েছিল সবটাই তার উল্টো। উল্টো। আর আমার কারোর উপর কোনো রাগ হয়নি, আমার শুধু খারাপ লেগেছিল যে হয় না তুমি যখন কাউকে বিশ্বাস করো, তুমি তার থেকে টাকা পয়সা চাও না, তুমি চাও সে ক্যারিয়ার তার দাঁড়িয়ে যাক। আমার তো ক্যারিয়ার আছে, আমি তো অ্যাক্টিংই করতে চাই, ইউটিউব আর কন্টেন্ট ক্রিয়েশন আমার জায়গা নয়, আমি করতে চাই না এগুলো। আমাকে মিথ্যে কেন বলছো, যে তোমার ভালো চায় তাকে মিথ্যে কথা কেন বলছো? ঠিক আছে হবে হয়তো, সেও হয়তো কিছু ভেবে মিথ্যে কথা বলেছে। তারপর আমার কাছে আরেকদিন ফোন এলো একজন ব্র্যান্ডের একজন টিম থেকে, যে আমাকে বলা হয়েছে তুমি এখনো তার চ্যানেলের সাথেই আসো, তোমার সাথে আলাদা করে কোলাবোরেশন না করতে, তার থেকে কথা হয়েছে। আমি বললাম যে আচ্ছা, তো উনি হয়তো ওনার মতো করে ওনার যেটা ঠিক মনে হয়েছে উনি বলেছেন, আমি আলাদা একজন মানুষ, ওই চ্যানেলটা আমার চ্যানেল নয়, ওখানে আমি গেস্ট ছিলাম, আমি রোজ ভিডিও বানাতাম, চ্যানেলটা আমার নয়, ওটা ওনারই, এইটা আমার চ্যানেল যেটার জন্য আপনি ফোন করেছেন, তো আপনি যদি আলাদা করে এটার জন্য করতে চান আপনি আমাকে জানান। তো এখান থেকে শুরু হলো, 1 বছর গেল, 2 বছর গেল, এটা আমি কন্টিনিউ করতে থাকলাম। শুটিং শেষের পর যেহেতু আমি মন থেকে করতে চাইতাম না, টু বি ভেরি অনেস্ট, আমি কন্টিনিউ খুব একটা ভালো করে করতে পারিনি, কারণ যখনই আমার কাছে কোনো প্রজেক্ট চলে আসতো আমি সেটার মধ্যে ঢুকে যেতাম। এখনো সেটাই হয়, যে মুহূর্তে আমি আজকে যদি একটা হিন্দি টেলিভিশন শো নিয়ে নিই আমার সব বন্ধ হয়ে যাবে, কারেক্ট। আমার পুরো মন মাথা ওখানে চলে যাবে, কারণ ওটা আমার ভালোবাসার জায়গা। এটা হয়তো ইজি জায়গা আমার জন্য, 4টে ভ্লগ শ্যুট করব, 3টে ব্র্যান্ড বানাবো, টাকায় টাকা, আমার সিরিয়াল করার দরকার নেই, বাট ভালোবাসার জায়গাটা ওটা। এইরমভাবে শুরু করা এবং সেটা করতে করতে আমি বুঝলাম এই দুটোকে যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে যে কাজটা আমার পছন্দ আমি সেটাকে হ্যাঁ বলবো, বাকিগুলো আমি করবো না, বিকজ আমার ব্যাক সাপোর্ট রেডি হচ্ছে, টাকার প্রবলেম আমার হবে না,
সার্ভাইভাল প্রবলেম আমার হবে না, যেটা আমাদের খুব ভাবতে হয়, যেহেতু আমাদের কাছে সবসময় কাজ থাকে না। Correct. যে কাজ আসে সেটাকেই হ্যাঁ বলতে হয়। আমি এটা করারও মানুষ নই, সব চরিত্রে আমি ফিট হব এটা হতে পারে না। যেটা আমার মনে হয় আমি নতুন কিছু করতে পারছি, আমাকে আমার অভিনয় দেখানোর সুযোগ দেওয়া হচ্ছে, আমি সেই চরিত্রটাকে বা সেই গল্পটাকেই হ্যাঁ বলি, যার জন্য আমি খুব কম কাজ করি। কাজ আসে না এমনটা নয়, সেটা হিন্দিতেও হয়, হিন্দি টেলিভিশন শো, সিরিয়ালের গল্প ঘুরে ফিরে এক গল্প হয়, আমি করতে চাই না, আমি টায়ার্ড হয়ে গেছি এগুলো করে করে। আমি ওটিটির জন্য অডিশন দিচ্ছি, সিনেমার জন্য অডিশন দিচ্ছি, হলে হবে না হলে না হবে, মাথার মধ্যে এটা রেখে চলতে পারবো না, আমি কখনো চেষ্টাই করিনি। চেষ্টা তো আমাকে করতে হবে, ভগবান ভাগ্য লিখে পাঠিয়েছে, মেহনত তো করো। তো এরম করতে করতে আমি বুঝলাম যে এই দুটোকে আমায় কন্টিনিউ করতে হবে, আমার লাইফস্টাইল যদি আমাকে মেনটেন করতে হয়, আর সব কাজকে যদি আমাকে না বলতে হয়, শুধু যেটা ভালো কাজ সেইটাই আমি করব, বাকিগুলো আমি করব না, আমাকে না বলা শিখতে হবে। তো এটা করতে করতে পরিণীতা আমি করলাম, তখন অলরেডি এগুলো শুরু হয়ে গেছে। পরিণীতার পরেও আমার গ্যাপ ছিল, তারপর বিভীষণ করলাম। তো আমি আবার ভালো ভালো চরিত্রগুলো যেগুলো আমার মনে হয়েছে করে আমার কিছু লাভ হবে, আমি সেগুলোই করি, এবং এখনও তাই করছি। যতটুকু দরকার ততটুকুই করি। এবং আমি আরও এক জায়গায় বলেছি, আমি সারা জীবন এই দৌড়টা দৌড়তে চাই না। অনেক ছোটবেলা থেকে দৌড়চ্ছি, 15-16 বছর বয়স থেকে। আমি টায়ার্ড হয়ে গেছি। এই কম্পিটিশন আমাকে না নিলে ওকে কেন নিল সেটা নিয়ে ভাবলাম, আমার কোন জায়গায় আমার কমি রয়ে গেছে, আমাকে আরও কি পলিশ, এটা কি সারা জীবন করব? আমাকে একটা ব্যাকআপ প্ল্যান আমাকে রেডি করতে হবে। আমার ব্যাকআপ প্ল্যানটা শুনবে, খুব মজা পাবে। আমার ব্যাকআপ প্ল্যান হচ্ছে, আমার 4 জায়গায় 4টে বাড়ি কিনতে হবে, ওই বাড়িগুলোয় ভাড়া বসাতে হবে। আমার মাস গেলে 3 লাখ টাকা এমনি এমনি চাই। তারপর আমি ডিসাইড করব বাকি টাকাটা যেটা আসছে ওটা আমার কাজের টাকা, ব্যাংকে যাক। আমার 3 লাখ টাকা হাত খরচ চাই ফর ফুর্তি। আজকে আমার এটা কিনতে ইচ্ছা করছে, আমি কিনবো, আমাকে যাতে দুবার ভাবতে না হয়। আজকে আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমি যাব। আমি সবাইকে ফোনে সেভ করে রেখেছি, ভাই বাড়ির মালিক কেউ আমার নামটাও সেভ করুক, এটা আমার ল্যান্ডলর্ড, আমার চাই এটা। আমার মা বলে আমার গয়নাগাটির কোনো শখ নেই, আমি একটু ছেলে ছেলে টাইপের, আমার মাথা ওরমভাবে চলে, কোথায় জমি বিক্রি হচ্ছে আমি আছি সেখানে। আচ্ছা তুমি ফ্ল্যাট বানাতে চাও, আমাকে আমার বন্ধুদের সাথে যেরকম কথা হয়, আমার জমিটা কিনে দেয়, আমি ফ্ল্যাট বানাচ্ছি, যা টাকা হবে হাফ হাফ, ওকে ভাই ডান আছে। আমায় বলো গয়না কিনতে যেতে না, শাড়ি নয়, আমার এগুলো প্ল্যানই নয়। একটা টাইমের পর আমি সব বন্ধ করে দিয়ে ভ্যানিশ হয়ে যেতে চাই, নো সোশ্যাল মিডিয়া চাই না আমার, জাস্ট এগুলো। আর ইনস্টাগ্রামে তো দেবচন্দ্রিমাকে তোমরা দেখো, আর এই দেবচন্দ্রিমা পুরো আলাদা, ওটা আমার কাজের জায়গা, ওখানে আমি অ্যাক্টিং করি ভাই, ওটা আমার রিয়েল হতে পারে না। আমি কি সারাক্ষণ এরকম করে হাসি, এটা সম্ভব? আমারও মুড সুইং হয়, আমি বাড়িতে নর্মাল জামা কাপড় পরে চুল টুল এরকম করে বসে থাকি, এইটাই আমার নর্মাল, এটাই আমি। ইনস্টাগ্রাম আমার কাজের জায়গা, ওখানে 4টে ব্র্যান্ড ওটা দেখে, ওদের খুব ঝাঁ চকচকে লাগে, ওরা আমাকে প্রমোশন করার জন্য টাকা দেয়, ওটা আমার ইনকাম করার জায়গা। ওখানে আমি রিয়েল দেবচন্দ্রিমা নই, তাও আমি অনেকটা রিয়েল, আমি ফেক তো হতে পারবো না, স্টোরি টোরি যা দিই, বাট আমি সারাক্ষণ এরমভাবে থাকি না। যার জন্য আরও যত দিন যাচ্ছে আমি আমার ইন্ডাস্ট্রি থেকেও দূরে সরছি, আমার আর ভালো লাগছে না, আমি না ওভারডু করে ফেলেছি। ব্যাক টু ব্যাক কাজ করে করে একটা টাইম গেছে আমি বসিনি, টাচফুল, মানে আমি বসতে হয়নি, যখন আমার সত্যি ওই কাজগুলোর দরকার ছিল। ব্যাক টু ব্যাক কাজ পেয়েছি, নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি, এবং আমি নিজের সাথে ইচ্ছা করে করেছি, এত করেছি আজকে আমার মনে হয় শুধুই যে কাজটা আমার জন্য ভালো আমি সেটাই করব, আমার কারোর পেছনে দৌড়ানোর নেই। ওর কি পেয়ে গেছে, আচ্ছা ও গাড়ি কিনেছে, আমার দেখে খুব ভালো লাগে, আমার একটা বারের জন্য মনের মধ্যে আসা না আমার কাছে কেন মার্সিডিজ নেই, চাইলেই কিনতে পারি, আমার কেনার শখ নেই, আমার বাড়ি কেনার শখ আছে। আগে আমাকে আমার ফিউচার আমাকে সিকিওর করতে হবে, তারপর আমার শো অফ, তারপর আমার গুচির ব্যাগ এলবি করবোই, ব্র্যান্ডের নাম জেনেছি যখন বাড়িতে আমাকে আনতেই হবে। ছোটোবেলায় যখন জানতাম না আলাদা বিষয় ছিল, জেনেছি যখন করতে হবে। সবার দেখে ইচ্ছে করে, বাট আমি আমার শখগুলোকে চেপে রাখি, কারণ অনেক রেসপন্সিবিলিটি আছে জীবনে। আমার একার লাইফ সিকিওর করলে হবে না, আমার মা আছে, কারণ আমার বাবা নেই। আমার মায়ের লাইফ আমাকে সিকিওর করতে হবে, ওই মানুষটা মাস গেলে 50-60 হাজার টাকা পাক নিজের খরচ করার জন্য, এত বছর কষ্ট করেছে, এবার একটু আনন্দ করুক, যেটা কিনতে চায় কিনুক। আমার মা দিদি কেউ বলতে পারবে না যে আমার থেকে কোনো টাকা চাওয়ার পর আমি একবারের জন্য কাউকে জিজ্ঞেস করি না কি করবে টাকাটা নিয়ে। কার্ড তোমার, অ্যাকাউন্ট তোমার, আমার নিজের কোনো অ্যাকাউন্টই নেই। একটা অ্যাকাউন্ট আছে যেখান থেকে আবার আমি আলাদা করে খরচ করি, আমার মা আবার খুব কৈফিয়ত চায়, 1 টাকা কোথায় খরচ হয়ে গেল, 500 টাকা হয়ে গেছে, জানি না মা,
তো ওইটা যাতে না দেখাতে হয় ওটা মায়ের ফোনে বন্ধ করে দিয়েছি মেসেজ যাওয়া। ওটা শুধু আমার মা আমার সাথে খুব অসভ্যতামি করেছে। আমি বালি ঘুরতে গেছি, দেখেছি কার্ডে 17,000 18,000 যাচ্ছে, আমার কার্ড ব্লক করে দিয়েছে। আমার কাছে 2,000 টাকা পড়ে আছে 2 দিন সার্ভাইভ করার জন্য। ফোন করতে পারছি না, হোয়াটসঅ্যাপ কল করছি ধরছে না ফোন। কিরম অসভ্যতাম করছে এগুলো, মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি ঘুরতে এসেছি, তুমি কি পাগল হয়ে গেছো? মানে হচ্ছে টাকা, ঘুরতে এলে খরচ হবেই। পরে আমাকে বলছে অমন ক্লাবে যাবি কেন যেখানে এত টাকা লাগবে? আরে মানে এইগুলো তুমি বোঝাতে পারবে না। তো ওই সব থেকে লুকোনোর জন্য আমার একটা আলাদা অ্যাকাউন্ট আছে, বাট মেইন যে অ্যাকাউন্টে টাকা ঢোকে সেটা আমার মায়ের অ্যাকাউন্ট। এবং তিনি যেমন করে খরচ করতে চান ওটা আমার মায়ের ইচ্ছা, আমার ওখানে মাথাই লাগাতে ইচ্ছে করে না। আমার মা বোঝে আমার মেয়ে কষ্ট করে টাকা নিয়ে আসে, আমি জানি সে ভুলভাল খরচ করবে না। ইনফ্যাক্ট আমার দিদিও, আমাকে আমার দিদির লাইফও সিকিওর করতে হবে। আমি জানি না ইন ফিউচার কী হতে চলেছে, আমি কাউকে কষ্ট দেখতে চাই না, আমি নিজে কষ্টে থাকতে রাজি আছি। নমিতা দিয়ে আছে, সেও পুরোপুরি ডিপেন্ডেন্ট আমার ওপর, সে আর বাড়ি যেতেই চায় না। সে এমনভাবে আমার ফ্যামিলি হয়ে গেছে, তার ছেলে মেয়ে আছে। আমার খুব ডেকে ডেকে দায়িত্ব নেওয়ার স্বভাব আছে, ডলার ইউরো আছে। সবার যদি দায়িত্ব নিয়ে চলতে হয় তাহলে আমাকে আমার ব্যাকআপ রেডি করতেই হবে। একদম। আমার একটা জিনিস জিজ্ঞেস করা খুব ইচ্ছে হচ্ছে, প্লিজ বলো। ধরো তোমার কাছে রোল আসছে, হাউ ডু ইউ সিলেক্ট ইউর ক্যারেক্টার্স, যে আমি কোন ক্যারেক্টারটা করবো বা কোন চরিত্রটা করবো বা করবো না? ওয়ান ইজ দ্যাট। সেকেন্ড হচ্ছে যে তুমি কতটা এক্সটেন্টে যেতে রাজি আছো ফর আ ক্যারেক্টার, ইন দ্য সেন্স যদি একটা ক্যারেক্টার তোমার পুরো চরিত্রটা খুব ভাল লাগছে, পুরো ফিল্মটা খুব ভাল লাগছে, বাট সেখানে আইদার তোমায় সাইকোলজিক্যালি এমন একটা জোন ট্যাপ করতে হবে উইচ ক্যান বি ডেঞ্জারাস, বা ধরো একটা চরিত্র আসছে যেখানে ইউ নিড টু পুট ইন 20-30 kilos of weight. I'll do that. You'll do that. 100%. চরিত্রের জন্য সব করতে পারি যদি চরিত্রের ডিমান্ড থাকে। আমাকে দিয়ে ওইটুকু ট্রেলার কাট করে তুমি ছবি যদি বিক্রি করতে চাও, আমি করবো না। আমি সিনপসিস পড়ে কখনো কাজ ডিসাইড করি না। স্ক্রিপ্ট রেডি হয়েছে, আমাকে পাঠাও, পুরো গল্পে আমি কি করছি আমি জানতে চাই। আমি প্রচুর প্রশ্ন করি লোককে, এবং লোকে বিরক্ত হয়ে যায়। কেন বিরক্ত হবে? তোমার প্রোডাকশন, তোমাকে বলতে আমাকে হবেই আমি কি করতে চলেছি। তুমি তো নিজে থেকে বলবে আমাকে, আমি জিজ্ঞেস করছি তোমাকে কারণ আমার ইনভলভমেন্ট আছে এখানে। বাট যদি না থাকতো তুমি আমাকে বলবে না তুমি কি বানাতে চাইছো? তো আমি পুরোটা পড়ি, পুরোটা। সেই কাজটা আমি করি না করি পরের ব্যাপার, সময়টা আমি পুরোটা দিই এবং আমি দেখি যে এটাই আমার কিছু লাভ হবে, আমি কিছু করতে পারবো এখানে, আমাকে নতুন কিছু করার পাচ্ছি আমি, তবেই আমি হ্যাঁ বলবো। তোমার প্রিপারেশনটা আমি জানলাম, আমি একটা জিনিস প্রিপেয়ার করেছি যেটা আমি এপিসোডটার এন্ডের দিকটায় রাখি, ইজ দ্য পিকচার জোন বলে। সেখানে আমি আমার গেস্টের ফেসবুক বা ইনস্টাগ্রাম ওদের নিজের পোস্টেড পিকচার থেকেই আমি একটা ছবি নিই, করে আমি 1 by 1 দেখাই এবং সেই ছবিটায় আমরা ডিপ ডাইভ করি। সেটা সব রকম ছবি হতে পারে, তো যেটা তোমার প্রোফাইলে আছে। ইয়েস, তুমি নিজেই পোস্ট করেছো। ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো প্রথমটা দেখি। ও এটা কেরালার একটা ছবি। আমার এইসব করতে খুব ভালো লাগে, মানে আমার শুধু জলে ভয়, বাকি সব ওকে। আমার ধাক্কা মেরে দেওয়া বিল্ডিং থেকে, আমি খুব খুশি হব। মানে এইটা তো কিছুই ছিল না, এর নিচে অনেক, মানে পড়ে গেলে হাত পা ভেঙে যেত, বাট পড়বো কেন? তো আমার দিদি আবার এসব নিজে করতে পারে না। আমার দিদির সাথেই আমি ঘুরতে গেছিলাম এবং ও সব চাই ওর বোন সব করুক, তুই যা তুই যা তুই যা, মানে পিছন থেকে ধাক্কা দিয়ে দেবে। তো এইসব ছবি তোলার আমি একটু পাগল, তো ওইসব ছবি চাই। এই তো নর্মাল, মানে এটাকে কি বলে এক্স্যাক্টলি? রোপ, মানে রোপ সাইক্লিং কিছু একটা হবে। আমার দেখে ইন্টারেস্টিং লেগেছিল তখন, এখন করতে বললে আর হয়তো করবো না, মানে এটা এখন আমার কাছে বাচ্চা না এরকম। হ্যাঁ আচ্ছা, নেক্সট। ও এটা তো আমার মায়ের সাথে আমার খুব কালী পুজো, আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো আমার মায়ের সাথে তোলে ছবিটা, খুব মিষ্টি ছবি, মানে আমার নিজের খুব পছন্দ। এবং মানে আমার মা কখনো এরমভাবে ছবি তোলার মানুষই নয়, মানে আমার মা তুলতেই চায় না। আমি আজ অব্দি কোথায় শুটিং করি কী করি জীবনে আসেনি দেখতে, একদম ইন্টারেস্টেড নয়। তো এইটাও হেসে হেসে তুলে দিয়েছে, আমার ভাগ্য ভালো গো। মেইনলি এই মানুষটার ব্যাপারে বলা, এবং তুমি অনেকটা মানুষটা ভগবান, ওর বাইরে কিছু আর শব্দই নেই। কারণ আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, যখন আমার 1.5 বছর থেকে 2 বছর বয়স ছিল। আমি কখনো এই যে বাবা শব্দটা উচ্চারণ করিনি।
আজও যদি কারোর বাবাকে আমাকে বাবা বলতে হয় আমার জিভে জড়তা কাজ করে। মা আমার খুব ফ্লুয়েন্টলি বেরিয়ে যায়, মা মাম্মা মাম্মি সব বলে দেবো। বাবা আর পাপা আমার আটকে যায় ভেতর থেকে কীরকম একটা, ইচ্ছে করে করি না, আমার ওই ইমোশনটাই আমি জানি না যে বাবার ইমোশনটা কীরম হয়। তো আমার মা খুব ছোটোবেলা থেকে আমাদের 2 বোনকে মানুষ করেছে, আমরা খুব পিঠুপিঠি বড়ো হয়েছি, মানে আমার দিদি আমার থেকে 2 বছরের বড়। তো দুটো বাচ্চাই খুব ছোট ছিল যখন আমার বাবা মারা গেছে, এবং সেই সময় থেকে একটা মানুষ যতটুকু মনে আছে যে কিভাবে আমাদের মানুষ করেছে, একজনকে স্কুল থেকে নিয়ে আসা, আর একজনকে স্কুলে পৌঁছানো, এবং একটা মানে বাবা মার দায়িত্ব একটাই মানুষ যখন পালন করছে। এবং আমার দাদুকে ভগবানের মতো একজন মানুষ ছিলেন, তিনি নেই এখন আর, কোনোদিন বাবার অভাবই বুঝতে দেয়নি। এটা চাই সঙ্গে সঙ্গে এনে দিয়েছে, ওটা চাই পুজোয় 20টা জামা ওকে আছে, কোনোদিন বুঝতেই দেয়নি বাবা জিনিসটা কি হয়। তো এই যে মানুষ, আমার ঠাকুমা, দাদু, আমার মা, আমি 3 জনকেই ভগবানের মতো পেয়েছি। আর এনার প্রতি কিছু বললে আমার খুব মানে ঠিক আছে একটু পাগল আছে, ব্লক করে দেবে, এই করবে ওই করবে। হ্যাঁ মানে আমার মা খুব বাচ্চাদের মতো, 2-3 বার ফোন না ধরলে ব্লক। মানে আমার থেকে ইম্পর্টেন্ট কারোর সাথে তুমি ব্যস্ত, ঠিক আছে ভাই বাদ মে দিঘাতা, এরকম ব্যাপার, এমনি সুইট। নেক্সট এইটা 2017 ছবি আই থিঙ্ক। হ্যাঁ তখন আমি খুব বাচ্চা দেখতে ছিলাম, এবং এটা আমার যে প্রথম রেন্টের কলকাতার ফ্ল্যাট ছিল, সেখানে সব নতুন নতুন সেলফি টেলফি তোলা শিখেছি, নতুন ফোন পেয়েছি। কি কেন করেছি আমি এটা জানি না, মানে এইটা করে কি বোঝাতে চাই, সকাল 5টায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ তখন শুটিং করে বাড়ি আসতাম 5টা ভোর হয়ে যেত, তখন হয়তো এটা পোস্ট করেছি। ওয়াই অ্যাক্টিং, মানে তখন কি ভেবে? আমি খুব জেনুইন কথা বলবো, আমি চিরকাল হিরোইন হতে চাইতাম, অন্য কোনো প্রফেশন নয়। ছোটোবেলা থেকে আমার শখই ছিল, এবং আমি যাদের সাথে বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব, টিউশন যেখানে পড়তে যেতাম, আমি লুকিয়ে লুকিয়ে কলকাতায় আসতাম, অডিশন দিতাম, আমার দিদি সবটা করতো আমার সাথে। এবং মানুষ তো জেনেই যায় চেষ্টা করছি, হিরোইন হবি, হ্যাঁ ভাই হব, আমার মধ্যে এটা ছিল। আমি অন্য কোনো চাকরি কখনো করতেই চাইনি। এবং আমি যখন আমার প্রথম অডিশন দিই, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ফিজিক্স পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি, মায়ের সাথে অডিশন দিয়েছি ওই ভারত লক্ষ্মী স্টুডিওতে, আবার বাড়ি গেছি, 2 দিন ছুটি, বায়োলজি পরীক্ষা হচ্ছে, এরকমভাবে চলছে। এটা আমার মাথার মধ্যেই ছিল, আমার অন্য কিচ্ছু আর করতে চাই না, আমি এটাই করতে চাই, কিভাবে জানি না, কিন্তু করতে এটাই চাই। না হলে কি করতাম, কিছু তো করেই নিতাম। মানে ছোটোবেলা থেকে আমার মাথায় এটা ছিলই যে আমাকে পয়সা কামাতেই হবে, উপার্জন আমাকে করতেই হবে, আমার নর্মাল বিয়ে করে বাচ্চা ওই জিন্দগি আমার চাই না। এটাও চাই আমার, কিন্তু আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আমি কারোর থেকে টাকা চাইতে পারবো না, আমি আমার মায়ের থেকেও কোনোদিন টাকা চাই না, ছোটোবেলাতেও চাইতাম না। মা যেটা কিনে দিত দাও চলবে, আমাকে হাত খরচ দাও, আমার অন্যের টাকা পছন্দই নয়। আমি নিজে উপার্জন করতে চাই, নিজের যখন যেটা ইচ্ছা, আমাকে যেন এইটা কেউ জিজ্ঞেস না করে কি করবে। আমার এই টোনিংয়ে প্রবলেম আছে, কেউ যদি আমায় জিজ্ঞেস করে ফেলে কি করবে, আমার নিজের টাকা ভাই ওড়াবো, ছিঁড়ে ফেলবো, যা ইচ্ছা করবো, আমার টাকা। তো কিছু না কিছু করতামই, আমি এমনি বসে থাকতাম না বাড়িতে। নেক্সট এইটা তো বহু বছরের স্বপ্ন ছিল আমার, আর মানে এইটার একটা বিশাল বড় ঘটনা আছে গো, মানে আমি জানি না তোমার পডকাস্ট অনেক বড় হয়ে যাবে, কি করে বলবো, ছোট করে বুঝতেই পারছি না। তো এইটা যখন আমি দুবাইতে করতে গেছিলাম, এক তো মাকে বলে যাইনি, ত্যায্য কন্যা করে দিত আমাকে, মানে এইসব সহ্য করবে না, ইয়ার কি হচ্ছে মেরে দেবো। হ্যাঁ একদম, দিদিকে বলে গেছি, কারণ আমি আবার আটকে রাখতে পারি না, স্টোরি মোরি লাগিয়ে দিই, মাকে হাইড করে দিয়েছি যাতে মা দেখতে না পায়, করে ফেললে আর কি করবে। আমার মায়ের সাথে আমার এসব খুব চলে। আমার দিদি বলছে ঠিক আছে কর না, কিছু হবে না, কিছু হবে, সবাই তো করে। আবার সে আমাকে বলেছে 3টে গোপ্রো নিয়ে যা, যাতে সব দিকের রিয়াকশন পাওয়া যায়। আমার দিদি আমাকে সারা জীবনটা এরম করে। তো আমি গেছি, সেদিন আমার জ্বরও ছিল, কারণ তার আগের দিন রাত্রিবেলা আমার যে মানে সমস্ত কিছু বুকিং যিনি করেছেন তিনি ব্লান্টার করে দিয়েছিলেন। এখানে 2টো জায়গায় স্কাই ডাইভিং হয়, একটা হচ্ছে মরুভূমিতে, আর একটা পামজুমেরায়। উনি আমাকে মরুভূমিরটা বুক করে দিয়েছে। আমি পরের দিন, আমাকে আগের দিন সন্ধেবেলা ড্রাইভার বলছে যে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। আমি কেন, আমি তো পামজুমেরার পাশে আছি, অনেক দূর কেন যাবো? বলছে না তোমার তো পামজুমেরাতে বুকিং নেই, তোমাকে তো ওদিকে যেতে হবে। আমার ঠিক এরম বসেছিলাম গাড়িতে পিছনে, আমি সবসময় এরম করে বসি নিজের কমফর্ট জোনে, আমি ঠিক এরম করে চলে এলাম, 1 সেকেন্ড বুকিংটা দেখাও,
আমি দেখছি সত্যি, আমি বসি এরকম হ্যাঁ করে, প্লিজ তো আমি দেখছি যে ওরা বুকিংটা করে দিয়েছে ওখানে। আমি ওকে ফোন করে বলছি তুমি এটা কী করেছো, কেন করেছো? আমি জীবনে, আমার জন্মদিনও নয় তখন। বলছে আর তো এটা চেঞ্জ হবে না, কালকে তোমাকে করতে হয়, ওরা জায়গা শিফট করে না। আমি যাবোই না, 70,000 টাকার বুকিং, যাবো না, তোমাকে টাকাও দেবো না আমি, কেন করেছো তুমি এটা আমার সাথে? সেও ভয় পেয়ে গেছে, দেবশ্রীদি বলে একজন, সে আমাকে সব সময় ঘোরায়, 6 বছর ধরে তার সাথে আমি ঘুরছি সব জায়গায়। বলছে আমি বলছি জানি না তুমি কি করবে, আমার পাম জমেরার ভিউ চাই, আমি ওখানে যাবো না মানে যাবো না। দুবাইয়ের রাস্তায় বসে আছি, কান্নাকাটি করছি, সবাই ভেবেছে দারুণ ঘুরে টুরে মজা করছি, সময় চলে যাচ্ছে, মাথায় কাজ করছে না। আর স্কাই ডাইভিং ওদের কোনো নাম্বার থাকে না, তুমি ওদের ফোন করতে পারবে না। আচ্ছা দেবশ্রী টেনশনে পড়ে গেছে, বলছে বুকিং যাবে তো এ না করতে, আমাকে হাড়ে হাড়ে চেনেও, ও যাবো না বলে দিয়েছি মানে যাবো না, আর কেউ নিয়ে যেতে পারবে না। রাস্তায় বসে আছি, বসে বসে আমার হঠাৎ করে মনে হলো ওদেরকে একটা ইমেল পাঠাই। পাঠালাম, ইমেলে আমাকে রিপ্লাই করছে হবে না, যেখানে টিকিট আছে ওখানেই যেতে হবে। আমি শুধু ভাবছি একটা ফোন নাম্বার আমাকে দিয়ে দাও, কি করে কনভিন্স করবো, আমার দায়িত্ব, ফোনে তুই আয় ভাই, ইমেলে হবে না। হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি, আমার মিথ্যা কথা বলছি, আমার জন্মদিন, আমি অনেক টাকা পয়সা জোগাড় করে এসেছি ভাই, প্লিজ আমাকে এটা করতে দাও, আমি ওখানে যেতে চাই না, প্লিজ একবার ফোনে কানেক্ট হও। এবার একটা নাম্বার দিল, আমাকে বলছে তোমার নাম্বারটা দাও, আমরা তোমাকে কল ব্যাক করছি। সেই ফোন, আমি হোটেলে চলে গেছি, রাত 10টা বাজে, পরের দিন সকাল 6টায় আমাকে যেতে হবে ওখানে। ঘুমোবো কী করে, ঘুমোবো আমি, ফোন নিয়ে বসে আছি কখন আমাকে ফোন করবে। 12:30 নাগাদ একটা ফোন এলো, ছেলেটা ফোন করলো, ফোন করে ইংলিশে কথা বলছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। দেবশ্রীদিকেও লিখছি মেসেজ করে করে, কি করব। ছেলেটার পাশে কেউ একটা, ওর মা এসছে, ও হিন্দিতে কথা বলেছে, হ্যাঁ হ্যাঁ জি মাম্মি मैं आता हूँ এরকম। ভগবান আছে, ভগবান আছে। এইবার হিন্দিটা তোর মুখ দিয়ে বেরিয়ে গেছে তো, हाँ जी भैया भैया सुनो ना भैया, ये हो गया है ब्लंडर, मैंने नहीं किया है, किसी और ने किया है, मेरा जन्मदिन है, प्लीज़ ऐसा मत करो मेरे साथ। এবার অনেক কথা হওয়ার পর ও আমাকে বলছে তোমাকে আমি হাফ রিফান্ড করে দেবো, বাকিটা আমি জানি না, আসতেও পারে নাও আসতে পারে, আমি ওইটার কনফার্মেশন তোমাকে দিতে পারবো না, কিন্তু তোমাকে আজকের জন্য মানে কালকের জন্য নতুন করে পামচুমের টিকিটটা কাটতে হবে ভাই, আবার 70,000 টাকা। এই টাকাটা তুমি 2 মাস পরে রিফান্ড পাবে, তার গ্যারেন্টিও দিতে পারছি না, এটা শুধু আমার মুখের কথা, কিন্তু এটাই আমি কোনো কনফার্মেশন তোমাকে ইমেলে পাঠাবো না। আমি বললাম 5 মিনিট টাইম দে। ভাবছি 1,40,000 টাকা আমি শুধু এইটা করতে দিয়ে দেবো। দেবশ্রীদিকে ফোন করে বললাম যে করে দাও টিকিটটা, এইটা রিফান্ডটা আমি পরে দেখছি। ছেলেটাকে ফোন করে বললাম भाई तुझे तेरे को इतना बोल सकती हूँ मैं कि ये मेहनत के पैसे हैं, किसी ने नहीं दिया है मुझे, अब तुम्हारे ऊपर है, आपको रिफंड करना है नहीं करना है, मैं ज़ोर ज़बरदस्ती तो नहीं कर सकती हूँ क्योंकि गलती हमसे हुई है। और इमोशनल हो गए, রেখে দিয়েছে ফোন। ও বলছে বম্বে, मैं बॉम्बे आके तुमसे मिलती हूँ, अब बैठो। তো এবার পরের দিন আমি গেছি, করে টোরে নিয়েছি, তখনও জানি না টাকা ফেরত পাবো কি পাবো না, বাট সেই মোমেন্টে আমি ভুলে গেছি ঠিক আছে যদি 70,000 টাকা চলে যায় চলে যাবে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স সবার করা উচিত, যে ভয় পায় তারও কিচ্ছু হবে না, কেউ মরবে না গো, কিন্তু ওই যে এই যে সেন্সেশনটা হবে এটা তুমি না করলে বুঝতে পারবে না। ওই যে একজন একজন করে ঝাপটা মারছে আর মেঘের মধ্যে তুমি হারিয়ে যাচ্ছ, ওই ফিলিংটা তুমি ওপরে না গেলে পাবে না। তো ওই যে ভয়টা করছে এটা দরকার নেওয়ার জীবনে। আর সেদিন আমার 102 জ্বর ছিল, তা ওই টেনশনে জ্বর চলে এসছে আমার, করতে পারবো না, ঠান্ডা লেগে গেছে, বাট তারপরেও আমার বিশাল মজা হয়েছিল। আমার মনে হয়েছিল আমি যদি আজকের পর মরেও যাই চলবে ভাই, আমি দারুণ একটা জিনিস, আমি স্বর্গ থেকেই ঘুরে এসেছি। ওই ধাক্কাটা, ওই যে হাতের কাউন্টিংটা ওরা দিচ্ছে, মুখে তো কথা বলা যায় না, 1 2 3 জাম্প, খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে আমার এখনও মনে হয় যে আবার যদি আমাকে করতে, এবার আর টাকা দিয়ে করবো না, যদি কেউ কোল্যাব করে না আমি চলে যাব, এক জায়গায় বারবার টাকা নষ্ট করতে ইচ্ছে করে না। ও জিগার দা টুকরা, ওরা দুজনে এত মানে লাকি আমার জন্য, খুব খুব ছোট ছিল ওরা। আমি আনতে গেছিলাম বেসিক্যালি ইউরোকে, আমার আগে আর একটা গোল্ডেন রিট্রিভার ছিল যার নাম ছিল বেশ, এসব অল্প বয়সে মারা যায়, তার লাংসে টিউমার হয়ে গেছিলো, এবং আমি যার সাথে, আমি যদি একটা গাছকেও আমার বাড়িতে বড় করি আমি খুব অ্যাটাচড হয়ে যাই তার সাথে। আমি কলকাতা থেকে বম্বেতে গাছ নিয়ে গেছি সব, আমার সাউথ উইন্ডসের বাড়িতে যা গাছ ছিল,
তো ডলার ইউরো আমি ইউরোকে আনতে গেছিলাম, কারণ ও বে রেপ্লিকা ছিল, সেম বাবা মার বাচ্চা, সেম রকম দেখতে। এবার আমার সাথে যিনি তখন ছিলেন তার পছন্দ হয়েছিল ডলারকে, আর ডলার একটাই ছিল, বাকি সব ওদের বিক্রি হয়ে গেছিলো। ও চুপচাপ এসে আমার পাশে এরকম বসে পড়েছে, বসে আমার জামাই টয়লেট করে দিয়েছে। এবার সেই নিয়ে আমাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছে, ডলার নাই ইউরো। আমি ঝগড়া করে লাভ নেই ভাই, চলো দুজনেই বাড়ি চলো। দুজনেই ছিল, আর কেউ ছিল না, ওরা দুজনেই ছিল। তো চলে আসার পর তারপর থেকে ওরা আমার সাথে থেকে গেছে, আমি যত জায়গায় শিফট করেছি ওরা আমার সাথে শিফট করেছে, এবং ওদের সাথে আমার একটা আলাদাই কানেকশন আছে। মানে ওরাও বুঝতে পারে আমি কখন কি বলছি, আমিও বুঝতে পারি ওরা কি বলতে চাইছে। ওরা খুব ছোট ছোট ছিল, অনেক, মানে ওরা বাচ্চার মতো করে মানুষ করেছি। এবং একটা টাইমে আমি জিম করতে যেতাম যাতে আমি ওদেরকে কোলে তুলতে পারি। একটা দিন খুব খারাপ দিন এসেছিল, আমি তোদেরকে একা বড় করতাম, ডলারের খুব শরীর খারাপ ছিল এবং আমি ওকে কোলে তুলতে পারছিলাম না, কারণ তো গোল্ডেন রিট্রিভার অনেক ভারী আমার থেকে। ওকে তুলে ওই যে নিচে অবধি নিয়েছে, গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাব, এইটা করতে আমার সবাই হাত জোড় করতে হচ্ছে, প্লিজ। সবাই ভয় পাচ্ছে কুকুর কামড়ে দেবে, কি করবে, সবাইকে হাত জোড় করে করে বলছি কামড়াবে না, প্লিজ একটু গাড়ি অবধি তুলে দাও। ওইটা আমার একদিন এত খারাপ লেগেছে যে যার দায়িত্ব নিচ্ছি তাকে কোলে তুলে করে হসপিটাল নিয়ে যেতে পারছি না, আমি শুধু জিমে গিয়ে আপার বডি ওয়ার্কআউট করতাম, ওয়েট তুলে নিতে পারি। তো তারপর থেকে তো আলাদাই অ্যাটাচমেন্ট হয়ে যায় ওদের সাথে, ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওরা আমার সাথে বম্বেতে শিফট করে গেছে, এবং ওরা যে মুহূর্তে মানে যার ভরসায় আমি নিয়ে এসেছিলাম সেই মানুষের সাথে মাঝখান থেকে পরে ভ্যানিশ হয়ে যায়, এবং সে আমাকে বলেছিল নিয়ে নাকি চলে যাবে। আলাম ভাই, মানে রক্ত গরম করিয়ে দিস না ভাই, তুই যা, কোনো অসুবিধা নেই, এইসব কথা বলা বলবেন, এই কনভারসেশন আমি করতেই চাই না। এইটা কি আলোচনা হচ্ছে, খুন হয়ে যাবি আমার হাতে, এর আগে চলে যা বাড়ি। তো তারপর থেকে তার নিয়ে যাওয়ার কোনো ইন্টেনশন ছিল না, জাস্ট হয় না ট্রিগার করার জন্য বলা বলা বলা। ওরাও যেত না গো, মানে ডলার ইউরোকে আমি চিনি। তো তারপর থেকে ওরা থাকে, এখন আমার নতুন বম্বেতে যে বাড়ি হয়েছে আমরা ওখানেও শিফট করছি, তো এইভাবেই চলছে। ফের ওরা আমাকে কাঁদতে দেখেছে, হাসতে দেখেছে, আমি লোকের সামনে কান্নাকাটি করতে পারি না, একদম আসবেই না চোখে জল আমার। আমার ওটা আলাদা জোন। আমার মনে হয় ঠিক আছে, লোকজনের জীবনে এত দুঃখ অলরেডি, আমি আমারটা গিয়ে কী বলবো। আর যখনই কারোর সাথে বসি সেই তার জীবন নিয়ে কথা বলতে শুরু করে, ভাই এটা হচ্ছে না, ভাই সেটা হচ্ছে না, ভাই কাজ পাচ্ছি না, তাকে আর নিজের গল্প কি বলবো। তো ওরা তো সবটা দেখে, এবং ওরা এতই সাপোর্ট দেয়, ওই সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িতে একটা ওয়েলকামিংও যখন হয় দৌড়াতে দৌড়াতে আসে, কারণ ওদের মধ্যে তো ওই চিন্তাভাবনা, ওদের সেলফ নেই, আমার সেলফ ওদের জন্য। আর আমার এসব মানুষের সাথেও বন্ধুত্ব খুব ভালো হয় যাদের মধ্যে আমিত্ব ব্যাপারটা খুব, আমি এই আমি সেই, আমার চাই না ওই লোকজন মানুষ, আমার খুব নর্মাল মানুষজন চাই। ওদের আয়না দেখালেও দেখবে ওরা তোমাকেই দেখবে, ওরা আয়নায় বোঝেই না কেমন দেখতে, আমাকে কি দেখবো। তো ওই জন্যই ওরা খুব মানে একদম এখান থেকে। শাহরুখ খানের সাথে কাজ তো আমি একদিন করবোই ভাই, অ্যাড শ্যুট হোক, নর্মাল কোনো শ্যুট হোক, যাই হোক, এটা আমার বিশ্বাস যে ভালোই একটা ছোট রোল কিউ না হোক, মানে হোক, আমি করবোই কাজ আমার বেঁচে থাকতে। যদি না করতে পারি ঠিক আছে, আর কি করা যাবে। বাট আমার আশা এটা যে কোনো একটা দিন মেহুনার মোমেন্ট আমার সাথে হবে, এটা হতেই হবে। ভগবান শুনছে, আমি মন থেকে চাই, আর কিছু কোনো ছেলে টেলে চাই না আমার লাইফে, এনাকে দিয়ে দাও একবার দেখা করতে দাও। তো ওই ছবিটা মানে জানি না রিয়েল লাইফে কবে হবে। তো এআই জেনারেট করে সবাই যখন সবার সাথে বানাচ্ছিল, এটা আমাকে আমার একটা ফ্যান পেজ বানিয়ে দিয়েছিল। তাকে আমি বলেছিলাম যে বানিয়ে দেবে আমাকে একটা, আমার সবার সাথে মোটামুটি কিন্তু ভালো সম্পর্ক, মানে এরম নয় যে আমি তাকে রিপ্লাই করবো না। যারা সত্যিই জেনুইনলি অনেক বছর ধরে আমার সাথে আছে, আমার কথা হয় তাদের সাথে, এবং তারা যখন কিছু ভালো করে আমি বলি যে কি ভালো এডিট করে ফেলেছে, তারাই বানিয়ে দিয়েছিল। আর এই ছবিটা আমি একটা বোধহয় ওরকম গান দিয়ে পোস্টও করেছিলাম। এই ছবিটা দেওয়ার কারণটা হচ্ছে your love towards this person. আমি খুব ভালোবাসি শুধু এই মানুষটাকে, মানে রোম্যান্সের জন্য নয়, উনি যেরকম হার্ড ওয়ার্কিং, যেরকমভাবে সবটা করেন, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শেখার আছে মানুষটার থেকে, যেভাবে উনি কথা বলেন, যেখান থেকে উঠে এসে, যে সার্কামস্ট্যান্স থেকে উঠে এসে যেখানটা এসে দাঁড়িয়েছে। আমি সবার ব্যাপারেই একটু পড়াশোনা করতে ভালোবাসি এখন, মানে বই পড়ার অভ্যেস আমার একদম ছিল না, কিন্তু আমার একজন খুব কাছের বন্ধু আছে যে আমাকে এই অভ্যেসটা তৈরি করেছে, এবং মানে খুব ভালো স্বভাব। আমার ফোন ঘাটা কমে গেছে, লোকের লাইফ নিয়ে ইন্টারেস্ট তো জিরো হয়ে গেছে। বই পড়ি, অনেক কিছু জানতে পারি, এবং বুঝি যে এইগুলো কাজগুলো আমি আগে কেন করিনি, আমার অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। অনেক কিছু ভালো ভালো করা যায়, বোর হওয়ার কোনো সময়ই নেই, দিনটা আরও বড় হলে মনে হয় ভালো হয়। অনেক কিছু মিস করছি যেগুলো এখনও শিখতে বাকি আছে।
এই ছবিটা যেভাবে তুলেছি, কারণ ওরা না মানে খাওয়ার জন্য সুরগুলো দিয়ে বারবার আর ওরা বলছে, ওরা কিরমভাবে বলছে জানো, বলছে ডোমেস্টিক হাতি। আরে ডোমেস্টিক হাতি মানে ও ছুঁড়ে করে আমার আমার বডিটা দেখছো তুমি, আমাকে ধরলে ছুঁড়ে কোথায় ফেলে দেবে আমি জানিই না। মানে ওই যে হাসছি মনে হয় এরম তুললি তুললি ছবিটা, মানে পারছি না ওরকম ভাবে, খুব ভয় পেয়েছি খুব। এটা কোথায়? এটা হচ্ছে তোমার ব্যাংকক থেকে সরি ফুকেট থেকে আর একটা ফ্লাইট নিয়ে আচ্ছা। যেতে হয়, এক্স্যাক্ট নামটা বোধহয় প্রোনাউন্স করতে পারবো না, চিয়াংমাই বলে একটা জায়গা আচ্ছা। আছে, ওখানে গেলে নভেম্বরে যেও, ওদের একটা খুব ভালো লাইটিং এর ফেস্টিভ্যাল হয়, খুব আচ্ছা। মজা পাবে। সো এখানে আমি 3খানা মোটামুটি এক্সপিরিয়েন্স দেখালাম এখানে। সো ওই স্কাই ডাইভিংটাই সব থেকে ভালো লেগেছে আমার। আমি আরেকবার ওটা স্পেনে করতে চাই, আর বাঞ্জি জাম্পিং করতে চাই, ঋষিকেশে নয়, ভালো কোনো জায়গায়, মানে যেখান থেকে, মানে ঋষিকেশও ভালো জায়গা, বাট আমি আরো উঁচু থেকে যে ধাক্কা টাক্কা মেরে ফেলে দেবে নিচে, ওই মোমেন্টে আমি কিছু ফিল করতে চাই না। একটা টাইম আমার এরকম চাই, উইদাউট ফিলিংস আমি বসতে চাই। আমি মানে এত ভেবেছি, এত রকমের ফিলিংস মনের ভেতরে আছে যেগুলো বলা সম্ভবই নয় এবং কেউ বুঝবেও না। একটা টাইম চাই, আমি কিচ্ছু ভাবতে চাই না, কি করে ঘর চলবে, এ থাকবে কিনা আমার সাথে, কিচ্ছু চাই না, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে বসতে চাই। তো ওই মোমেন্টটা জানি, ওই মোমেন্টগুলো না আমার এই সময় হয়, যখন প্লেন থেকে কেউ ধাক্কা মেরে দিচ্ছে, কি ভাববো আর তখন ভাবার মতো পরিস্থিতিই নেই। ওই জন্যই এইসব করা, এই জিনিসগুলো আমাকে খুব হ্যাপি রাখে। ফারারি ওয়ার্ল্ডে গিয়ে দুবাইতে ওই বলো তোমার স্পিড গাড়িতে চাপা, যাতে ওই মোমেন্টে আমি আর কিচ্ছু ফিল করতে না পারি, এত ফিল করে ফেলি বাকি জিনিস, মন ভরে যায়, এত অবধি চলে আসে এক এক সময়। এই জন্যই করা এগুলো। এটাই লাস্ট পিকচার ছিল। ও বাট থ্যাংক ইউ সো মাচ গো, আমার খুব ভালো লাগলো আজকে কথা বলে, মানে প্রপার হয় না, মন খুলে যা কথা বলা যায়, এবং অন্য রকম, মানে ইন্টারভিউ প্রচুর দিয়েছি আমি, বিভিন্ন মানুষের প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আজকে মনে হলো হয় না বড় দাদা বসে আড্ডা মারলাম, খুব ভালো। তো এখানে আই জাস্ট ওয়ান্ট টু এন্ড ইট অন ওয়ান নোট, কারণ যেহেতু তোমার এরকম একটা লয়াল হার্ডকোর ফ্যান ফলোয়িং আছে, এবং ইউ আর সো ইয়াং অ্যান্ড বলো আমার বয়স কত? আমি জানি, জানো? ইউ আর 99 বর্ন। হ্যাঁ, I'm 97 বর্ন। আমি কিন্তু খুব রেগে যাই আমাকে ছোট বললে। আমার কোনো 25,000 কোনো শখ না, নেই, absolutely মানে না। 27 বছরের মেয়ে মানে সে অনেক বড় মেয়ে। অ্যাবসলিউটলি। আমরা এই এজ গ্রুপটায় 21 to 28, 29, 30 এই একটা ফেজ থাকে, যেখানে সবাই বলছি না, মেজরিটি মানুষ মনে করে যে কিছু হচ্ছে না, কিছুই তো হচ্ছে না, আটকে যাচ্ছি, যেটা চাইছি সেটা হচ্ছে না, ইউ আর ফিলিং স্টাক, একটা ডিপ্রেশনের ফেজ আসে, কেউ শোনার থাকে না, হয়তো শোনার লোক থাকে, বোঝার লোক থাকে না। আমি যাকেই এখানটায় বসাই, আমি এন্ড করি, সে যেই স্ফিয়ার থেকেই হোক না কেন, তার এন্ড থেকে একটা অ্যাডভাইস, সেটা কার কখন কোথায় কাজে লাগবে অনেস্টলি জানি না, আমিও জানি না, মেবি তুমিও জানো না, বাট কামিং ফ্রম সাচ রেপুটেড পিপল লাইক ইউ, তোমাকে এইখানে আনাই অন 50th এপিসোডে বারবার বলছি, জাস্ট বিকজ এতক্ষণ যারাই এই এপিসোডটা দেখেছে, ওরা দেখেছে ইউ আর আ গো গেটার, আমাকে দাবাতে এসো না, এই অ্যাটিটিউডটা, দিস টেকস এ লট অফ কারেজ, এটা বলাটা ইজিয়ার। আমি শুনছি বসে, আমি কয়েকটা জায়গা রেসিপ্রোকেট করতে পারছি বলে আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। এই যে একটা কারেজ, এই যে একটা নিজের ওপর একটা ভরসা রাখা, যে না, ইউ আর দ্য বেস্ট, এটার একটা মন্ত্র আছে আমার কাছে। তুমিও আমার সামনে বসে আছো, আজকে আমার সামনে যদি খুব বড় মানুষও বসে থাকতো, আমি ভয় কিন্তু পাই না, কারণ আমি আমার সত্যিটাই বলতে এসেছি, এবং এই মুহূর্তে, কারণ আমি বানিয়ে কথা বলছি না, যার জন্য আমার ভয় একদম নেই। এটাই আমি আজ থেকে 2 বছর আগে হয়তো অন্যরকম কথা বলতাম, আজকে আরও অন্যরকম কথা বলছি। তার মানেটা এটা নয় আমি ডাবল ফেসড, এটার মানে আমি জীবনটাকে আরও বেশি দেখেছি, আমি ম্যাচিওর্ড হয়েছি, আমি গ্রো করেছি, আমার চিন্তা ভাবনা পাল্টেছে। তো আমার একজন বন্ধু আমাকে এই কথাটা বলেছিল, যখন ভয় লাগবে, তুমি কে, হু আর ইউ, লায়ন। ওরা কে, মিট, মাংস, গো অ্যান্ড ইট, যাও ভাই খেয়ে নাও, ভয় পাওয়ার কিছু নেই। দিনে করলেও তুমি করলে, হারলেও তুমিই হারলে।
তোমার চারপাশে যে 4টে মানুষ গেও 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 করে 10টা কথা বলে, তারা তোমার ঘরও চালাবে না। তুমি ঘরে বসে কাঁদলে তোমাকে চোখের জলটাও মোছাবে না। তো যেটা করবে সেটা তো তোমারই থাকবে। তুমি চেষ্টা করো, এবং সবার প্রথমে এটা ভাবাটাই বন্ধ করে দাও লোকে কি বলবে। অ্যাবসলিউটলি লোকে বলবেই, তুমি ভালো করলেও বলবে, তুমি খারাপ করলেও বলবে। কারেক্ট। তো এটা কমপ্লিটলি বন্ধ করে দাও। আমি যদি এটা করি লোকে কি বলবে। তুমি যখন জন্মেছিলে তখনও লোকে কিছু না কিছু বলেই ছিল। আমার মাকেই বলেছিল মেয়ের পর মেয়ে হয়েছে, তো সেই মেয়েই কি করতে পারে দেখো। মেয়ে বলে ছোট করো না, বোকা বোকা কথা এগুলো। আর দিনের শেষে এটা মনে রাখতে হবে, যাই সিচুয়েশন আসুক তোমার জন্য তুমিই আছো। তোমার খুশিটা অন্যের থেকে তুমি এক্সপেক্ট করো না। তুমি যত এক্সপেক্ট করবে ও তোমাকে খুশি রাখবে, তুমি তত বেশি নিজেকে কষ্ট দেবে। তোমার খুশির দায়িত্ব তোমার। তুমি অন্যের থেকে কেন এক্সপেকটেশনস রাখছো যে ও তোমার এটা। তুমি যেরমভাবে, কখন আমরা দুঃখী হয়ে যাই যখন সিচুয়েশন আমাদের মতো করে না চলে। আমাদের মতো করে চললেই আমরা খুশি থাকি। এবং দুঃখটাই কি সারা জীবন তোমার সাথে থাকে? তুমি দুঃখ পেরিয়ে খুশি হও, আবার যখন তোমার খুশির ওই জায়গাটা থাকে ওটা সরে গিয়ে আবার দুঃখ আসে। এটাই তো লাইফ। যখন যেটা চলছে সেটার মজা নাও। দুঃখ হচ্ছে, দুঃখের জন্য একটা ইমোশন ভগবান তৈরি করে দিয়েছে, কান্না, ডিপ্রেশনে থাকা, ফেজ চলছে তোমার লাইফের। এটাও চলবেই, তার মানেটা এটা নয় তুমি যতদিন বাঁচবে এরমই চলবে। এটাও কেটে গিয়ে তোমার খুশির মোমেন্ট আসবে। খুশির মোমেন্টে বসে এটা মানে এটা ভেবো না ভাই যে আমার সাথে ভালো কিছু হলেই আমার ভয় লাগে, আমার দুঃখ হয়। তুমি ইউনিভার্সকে বলছো তার মানে যে ওই খারাপটাই হোক তোমার সাথে, তুমি ম্যানিফেস্ট করছো। আমার মনের আগে কেউ নয়। ভগবানের কাছেও গিয়ে আমরা যখন বিশ্বাস করি, কিছু করে প্রার্থনা করি, এই বিশ্বাসটা নিয়েই তো করি এটা আমাদের সাথে হবে। ওই ফেথটা খুব ইম্পর্টেন্ট। আজকে রাতেও আমি ঘুমোতে যাব, কাল সকালবেলা এই আশা নিয়েই ঘুমোতে যাব আমার চোখটা খুলবে। আমি তো জানি না, নাও খুলতে পারে, বাট আমি পজিটিভলি ভেবেই এগোচ্ছি যে আমার চোখটা কাল খুলবে এবং আমি উঠে কাজে যাব। তাহলে বাকি মোমেন্টগুলোতে কেন ভাবতে পারছো না? আর এই যে বয়সটা দিয়ে আমরা যাচ্ছি, রিলেশনশিপ প্রবলেম তো মেজর প্রবলেম প্রত্যেকের লাইফের, কিছু না কিছু হতেই চলেছে। কাজের সমস্যা হয়, বাড়ি থেকে প্রেশার দেয় যে ও এটা করছে তুমি কেন এটা করতে পারছো না। আমার সব স্কুলের বন্ধুদের সাথে আমার কথা হয়, মানে যারা আমার ক্লোজ ছিল, এবং তারা কি স্ট্রাগল করছে সেগুলো ওরা আমাকে বলে। তো এইগুলো আমি জানি মানুষের মধ্যে কী ধরনের চিন্তাভাবনা কাজ করে। এবং আমার যারা ফ্যান তারা আমাকে ইমেল করে পাঠায়, দিদি এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, রিপ্লাই হয়তো দিতে পারি না, কি করে দেবো, মানে পুরো সিচুয়েশান তো জানি না। সব থেকে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখো। বাকি জীবনকে যত ওই বালির মতো যত মুঠো করে ধরবে, এই সাইডগুলো দিয়ে বেরিয়ে যাবে সব, আলতো করে ধরে ওই গো উইথ দ্য ফ্লো। এর বাইরে আমরা আর কিচ্ছু করতে পারবো না। যেটা হওয়ার সেটা হবে, যেটা ভাগ্যে আছে। ভাগ্যের ওপরে কিছু নেই, ভাগ্য তৈরি হয়ে এসছে, বাকিটা তোমার পরিশ্রম, তুমি কিভাবে জীবনটাকে নিয়ে যাচ্ছ। বাট ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এইটা তোমার হাতেই আছে। যতদিন বাঁচি খুশিতে বাঁচি, দুঃখ খুশি আসবে যাবে আসবে যাবে, এরম করেই চলবে। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ দি এপিসোড, কারণ আই এক্সট্র্যাক্টেড এ লট অফ থিংস। কারণ আমি নিজে এইখানে বসে আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, আমি নিজেই জানি না আমি কি কি বলেছি আজকে। মেবি দ্যাটস দ্য বেস্ট পার্ট তোমার, যে তুমি জানোই না তুমি কি করে ফেলছো, তোমার ভুলে অজান্তে। গেছি, ও জাস্ট বেরিয়ে বলেছি, মন খালি হয়ে গেছে, ভুলে গেছি। এটাও একটা শেখার জিনিস, যে যেটা ডোন্ট প্রিটেন্ড, যেটা মাথায় আসছে সেটাই বলো, সেটাই হও, তাহলেই মানুষ, কারণ এটাই রেসিপ্রোকেট করে ওই ফ্যান্সদের। মানে এই যে এরকম একটা লয়াল, ডেডিকেটেড, হার্ডকোর ফ্যান বেস, এটা কিন্তু খুব বেশি মানুষের নেই। কারণ ওরা আমাকে পাল্টাতেই দেখেনি। ওরা আমাকে শুরুর দিন যেরকম দেখেছে, আমাকে প্রচুর মানুষজন বলেছিল যে মুহূর্তে একটু ফেম পেয়ে যাবি তারপর দেখা হবে। বললাম হ্যাঁ ভাই, দেখা হবে। আমার আপব্রিঙ্গিং পাল্টে যাবে না, আমার মায়ের শিক্ষা পাল্টে যাবে না। টাকা আর্ন করছি, তার সাথে আমি কি ভগবান হয়ে গেছি? একজন স্কুল টিচারও যদি তার প্রফেশন হয়, অ্যাক্টিং আমার কাজের জায়গা। 10টা মানুষ আমাকে ভালোবাসছে আমার কাজের জন্য, ওরা আমাকে টেলিভিশনে দেখছে, তার মানেটা আমি বিশাল বড় কিছু হয়ে গেছি নই। তো ওরা আমার সাথে এই জন্য খুব কানেক্ট করতে পারে যে এ তো আমার বাড়ির মেয়ের মতো, এ তো দিদি 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 দিদি। বাট থ্যাংক ইউ সো মাচ ইয়ার, মানে এত বছর ধরে এরকমভাবে ভালোবাসা দেওয়া। আর আমি জানি না আমি কতটা রেসপন্সিবিলিটি নিয়ে সেটাকে মেনটেন করতে পেরেছি। বাট ভালো লাগে যখন কেউ লেখে যে আমি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তোমার ভিডিও দেখে আমার মনটা ভালো হয়ে গেল। একদম এটাই পাও না, মানে এর থেকে বেশি কিছু আর কি বা চাইবো। একদম।
সো দেবচন্দ্রিমা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ, ফাইনালি আমরা একটা টাইম বার করে এটা করতে পারলাম। ইট ওয়াজ ভেরি মাচ নিডেড অ্যান্ড আই রিয়েলি হোপ ইউ এনজয়েড ইট, হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে। কারণ দিস ইজ ইয়োর ফার্স্ট পডকাস্ট, তো হ্যাঁ। এটা আমাদের কাছে ইটস ভেরি স্পেশাল। তো থ্যাংক ইউ, আর আশা করছি কিছু বছর পর আবার নিশ্চয়ই দেখা হবে, আবার তখন আমি একটা- আবার একটু অন্যরকম কথা বলবো, আবার একটু ম্যাচিওর হয়ে যাব তখন আমি। তো থ্যাংক ইউ সো মাচ, Thank থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। আমাদের 50টা এপিসোড পূরণ হলো। এরকমভাবেই যারা প্রথম থেকে আমাদের সাথে জুড়ে ছিলেন এবং কেউ যদি পরেও জুড়ে থাকেন, প্লিজ এরকমভাবেই সাপোর্ট করতে থাকুন আমাদেরকে। 50টা এপিসোড অনেক আমাদের কাছে, কিন্তু এটাকেই আমাদের 100টা করতে হবে, 200টা করতে হবে, ইনফ্যাক্ট 500টা করতে হবে। তো সেইটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন আপনারা সাপোর্ট করতে থাকবেন, এবং আমরাও চেষ্টা করছি যাতে এভরি এপিসোড আপনাদের কিছু ইনফরমেটিভ, কিছু ভালো লাগার জিনিস আনতে পারি আপনাদের কাছে, যাতে আপনাদেরও লাভ হয় এবং এই পডকাস্টটারও একটা মানে দাঁড়ায়। এরকমভাবেই প্লিজ আমাদের সাপোর্ট করতে থাকুন, আর আমরাও আশা করছি আপনাদের আরও ভালো এপিসোড আনতে থাকবো। থ্যাংক ইউ।